নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শখ দাঁড়া বলছি, তুই পালিয়ে যাবি কোথায়? আজ আমাদের হাত থেকে রক্ষে নেই তোর। তুই আর শেষ। এত বড় ধোকা। বলল কাব্য। দৌড়তে দৌড়তে কখন যে রাস্তার মাঝে চলে এসছে। শখ সেদিকে খেয়ালই নেই। রাস্তার মাঝখানে দুই কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে শখ। ঠিক তখনই সবাই রাস্তার কিনারে এসে শখকে দেখতে পায়। প্রচন্ড বেগে একটি গাড়ি শখের দিকে এগিয়ে আসছে। শখ, দূরে সরে যা, গাড়ি আসছে। বলল আমান। রাস্তায় অনেক গাড়ির আওয়াজে শখ শুনতেই পেল না, উল্টো বলতো, আমি আজ কিছুতেই তোদের কাছে ধরা দিব না, পারলে ধরে দেখা। বলে সামনে ঘুরতে দেখে গাড়িটি শখের কাছে চলে আসছে। আমান দৌড়ে আসতে আসতেই গাড়িটি দ্রুত গতিতে চলে আসলো। ভয়ে সবাই চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই কেউ এসে শখকে বাঁচিয়ে নেয়। শখ ভয়ে চোখ বন্ধ করেছিল। এখন মনে হচ্ছে কেউ ওকে ধরে আছে। কে ধরে আছে তা দেখার জন্য চোখ খুললে তাকিয়ে দেখতে পেল একটি সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, শ্যাম বর্ণের দেখতে। ছেলেটি এবার বলল, তুমি কি পাগল? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেউ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে? আসলে কি দিনকাল আসলো আজকালকার ছেলেগুলো না, এটাকে কিছু হতেই পারে না, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আরে বাবা, সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে। তুমি চাইলে তার সমাধান করে নিতে পারো। নিজেকে শেষ করে দেওয়ার কি আছে? এই যে মিস্টার, তখন থেকে ফালতু বকেই যাচ্ছেন। আগে আমার হাতটা ছাড়ুন, তারপরে আমাকে বলতে দেন। ছেলেটি এবার শখের হাত ছেড়ে দিল। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। ওকে, আমি আমার ফ্রেন্ডদের খাওয়াতে চেয়েছিলাম, পরে ওরা বলছে কি খাওয়াবি। আমি ওদের বলছি কসম খা, আর কোনোদিন আমার থেকে কিছু খেতে চাইবি না। এটা বলার জন্য তো ওরা আমাকে তাড়াচ্ছে মারার জন্য। সবকিছু শুনে ছেলেটি বোকা বনে গেল। এতক্ষণ দূরে থেকে সবকিছু দেখছিল আয়ান। রাগে চোখ লাল হয়ে গেছে। রাগে কপালের রগগুলি ফুলে উঠেছে। ফর্সা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন ওর রাগ হচ্ছে ও নিজেও জানে না। গজগজ করতে করতে চলে গেল। আমান আগে শখের কাছে এসে পৌঁছালো। তারপর সবাই একসাথে শখের কাছে এলো। তুই কি পাগল? তোর কোনো কমন সেন্স নাই? তুই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিলি, তোর যদি কিছু হয়ে যেত? তাহলে আরো ভালো, তোরা সবাই খেতে পারতি। দিব এক থাপ্পড়, সব দাঁত খুলে পড়ে যাবে। বলল আয়েশা। আমরা কি তোকে মেরে ফেলতাম নাকি রে, যে তুই নিজে চলে এলি মরার জন্য? হরে, তোদের আমার একদমই বিশ্বাস হয় না। মেরে ফেলতেও তো পারিস। থাম, তোরা কি শুরু করবি? ধন্যবাদ ভাইয়া আপনাকে ফ্রেন্ডকে সাহায্য করার জন্য। বলল আমান। আরো অনেক কথা বলে সবাই চলে গেল। এদিকে তোমাদের দিয়ে একটা কাজও ভালো করে হয় না। কত সুন্দর একটা সুযোগ ছিল, এমন সুযোগ আর পাবো আমরা? কেন মারতে পারলে না মেয়েটিকে? ইচ্ছে করছে তোমাদের সবাইকে শেষ করে দিই। বলে লোকটি চিৎকার করতে শুরু করলো। পাগলের মতো করছে। রুমের সবকিছু ভেঙে টুকরো টুকরো করে ফেললো। মেয়েটিকে বাঁচিয়ে দিল কে? স্যার, বড় সাহেব এসে পড়েছিল, তাই জন্য মেয়েটিকে মারতে পারি নাই। যদি মেয়েটিকে মারতে যেতাম তার সাথে বড় সাহেব এই চুপ কর। আমার কলিজার কিছু হলে তোকে আমি শেষ করে ফেলবো। আমার কলিজার গায়ে একটা আঁচড় পড়লে তোদের সবাইকে আমি লাশ বানিয়ে ফেলবো। এবারের মতো মাফ করে দিলাম। পরের বার ভুল হলে তোদের মৃত্যু নিশ্চিত, মনে রাখিস। আর তৈরি থাক সবাই, আমি যে কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারি তোদের ধারণা নেই। বলে লোকটা হাসি দিল। সবাই লোকটা হাসি দেখে ভয়ে কেঁপে উঠল। সবাই জানে এই হাসির মানে কি, কতটা ভয়ঙ্কর হতে পারে। তা 12 বছর ধরে দেখে আসছে এরা। এবার ভুল হলে এদের মৃত্যু নিশ্চিত। পরের দিন সকালবেলা সবাই আগে কলেজে চলে আসলো। আজকে ফার্স্ট ক্লাস নতুন বর্ষে উঠেছে, তাই কেউ জানে না কোনো স্যারের কোনো ক্লাস। আগে কোনো স্যারের ক্লাস। সবাই ক্লাস রুমে গিয়ে ব্যাগ রেখে মাঠে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই সেদিনের ছেলেটা আসে। হেই, তুমি কেমন আছো? তুমি এই কলেজে পড়ো? আমাকে বলো নাই তো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আর আমি তো এই কলেজে পড়ি, এটা বলার কি আছে মামা? হ্যাঁ মামা? আমাকে তোমার কোন দিক দিয়ে মামা মনে হয়? নয়, হ্যাঁ। ভাইয়া, আমাদের শখের প্রত্যেকটি ছেলেই নাকি তার মামা হয়। বলল আমান। এটা কোনো কথা? তোমরা সবাই কোন ইয়ারে পড়ো? আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম ভাইয়া।
গুড। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। আমি তোমাদের সিনিয়র, তো আমি যা বলবো তোমরা আমার কথা শুনতে বাধ্য। তা তো অবশ্যই ভাইয়া। আর তুমি তুমি আমাকে মামা ডাকবে না, ভাইয়া বলে ডাকবে। বলেই চলে গেল। এই নার্স, এই নাকি অনার্সে পড়ে। আমার বিশ্বাস হচ্ছে না জানিস। মনে হচ্ছে আজ থেকে 10 বছর আগে এই লোক পড়াশোনা শেষ করেছে। লোকটির নামও জানা হলো না। বলল আমান। নাম জানি কি করবি, তোর বোনের সাথে বিয়ে দিবি? বলল শখ। খেয়ে দে কাজ নেই তো আমার। এই বুড়া বেটার লাগে আমার এত সুন্দর ফুলের মতো বোনের বিয়ে দিয়ে দিমু। আমার কথা শুনে সবাই হেসে দিল। চতুর্থ পিরিয়ডে আয়ানের ক্লাস কেউ জানতো না, সবাই মিলে গল্প করছে। এমনিতেই শখের উপর রেগে আছে, তার উপর শখ একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটি নতুন এসছে, শখদের সাথে বেশ ভালো মিল হয়েছে। গল্প বাহিরে গিয়ে করতে পারেন, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না। শখ না তাকিয়ে বলল। আমাদের ক্লাসরুম, আমরা কি করব না করব এখন তুই বলে দিবি নাকি রে? আয়ান আরো রেগে গেল। আয়েশা শখকে হাত দিয়ে বারবার মানা করছে কিন্তু কথা না বলতে, সামনে তাকাতে, কিন্তু শখ তো শখই তেরার মতো বসে যাচ্ছে। তাই নাকি? এই তুই কেডা রে? এইভাবে বিনা পয়সায় এক বস্তা জ্ঞান দিতে আইসু? বলল আয়ান। মুখের কি ভাষা এগুলো সব? এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যান। হ্যাঁ হইছে, শালা বজ্জাত বেটা হনুমান ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কথা বলতে হবে না। এমনি 1 বছরের জীবন টানা টানা করে দিয়েছে, এখন মুক্তি পেয়েছি, শান্তিতে থাকতে দে ভাই। আয়ান এবার চিৎকার করে উঠল। শখ, শখ এবার সামনে তাকিয়ে আকাশ থেকে পড়ল। আল্লাহ স্যার, আপনি না মানে আমি কিছু বলি নাই। সামনে আমাদের কলেজের অনুষ্ঠান তো, তাই কৌতুক শিখছিলাম। সরি স্যার। ইনোসেন্ট ফেস করে বলল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা ক্লাসরুম, এখানে ভুল করা যাবে না। নিজেকে শান্ত করে নিয়ে বলল। ব্যাগ বেঞ্চে উঠে দাঁড়ান মিস। শখ, কেন স্যার? আয়ান শান্ত দৃষ্টি নিয়ে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত দৃষ্টি শখের কলিজে কেঁপে উঠল। আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সে। এবার 2 কান ধরে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস। এবার আর এক পায়ে দাঁড়িয়ে থাকতে বললো না, কারণ পায়ে দাঁড়িয়ে থাকলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শখ পড়ে যেতে পারে বলে 2 কান ধরতে বললো। পরের দিন সকালবেলা সবাই কলেজে আসছে। কয়েকদিন পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাই জন্য সবাই যে যার মতো নাচ, গান, কবিতা, নাটক আরো অনেক কিছুই যে যার মতো করে তার প্রতিভা চর্চা করছে। শখ, তুই তো ভালো নাচ পারিস, দিবি না? বলল আয়েশা। আমি নাচ দিব না, তাই কখনো হয়? নাচ, গান, কবিতা যা যা আছে সব দিব। গান শুরু করলে রাস্তার কুত্তাগুলা একটা রাস্তা থাকবে না। বলল কাব্য। হ্যাঁ ঠিক বলছিস, সবাই কলেজের অনুষ্ঠানে চলে আসবে শখের গান শুনতে। বলল সিয়াম। তোরা থাকতে কি আর নতুন কুকুরের দরকার আছে নাকি রে? তোরাই এক একটা কুত্তা, তোরা থাকলে নতুন করে আর কুত্তার দরকার নেই। শখের বাচ্চা, আমরা কুত্তা তাইলে তুই কি রে? কেওড়া গাছের পেতনি তুই, সারাদিন ঢেউ ঢেউ করিস। বলল আমান। প্রথমত আমার কোনো বাচ্চা নেই, আমি নিজেই একটা বাচ্চা। আর আমি কেওড়া গাছের পেতনি না রে, আমি হলাম হাজারো ছেলের ক্রাশ। শখের কথায় ছেলেরা হেসে দিল। কিরে শখ, তুই আয়না নিজের মুখ কখনো দেখেছিস? তোকে তো কুত্তা বিলের মতো দেখতে। মানুষের রুচি এতটাই খারাপ যে তুই ওদের ক্রাশ হতে যাবি। আমি মনে করি যাদের রুচি খারাপ তারাই তোকে পছন্দ করবে। বলল কাব্য। কাব্যের বাচ্চা, তোরে আজ খাইছি। বলেই কাব্যের চুল টানতে শুরু করলো সব। আমান, তোরা দাঁড়িয়ে দেখছিস? আমারে বাস এই ডাইনি রাক্ষসী মেয়ে আমাকে মেরে ফেলবে রে। শালা মরবি, তাও বিয়ে আর খাওয়ার কথা ভুলবি না। বলল সিয়াম। শখ, তুই যে সাদার কপালে আসিস, ওই সাদার কপাল পুড়ছে। আমি তোর বরের চিন্তা করি। বেচারার ভাগ্য কতটা খারাপ হলে শখের মতো মেয়ে ওর বউ হবে। নিশ্চয়ই কোনো পাপ করেছিল, জীবনটা তেজপাতা করে দিবে শখ। তুই যেমনটা ভাবছিস তেমনটা নাও হতে পারে। হতেই পারে শখের কপালে আয়ান স্যারের মতো রাগে লোকের সাথে বিয়ে হলো, তখন শখ ভেজে বেড়ালের মতো ম্যাও ম্যাও করবে। বলবো আয়েশা। আয়েশার কথা শুনে সবাই এসে উঠলো। আয়েশা, তুই আমার বেস্ট নাকি শত্রু বলতো?
আল্লাহ যেন তোদের মতো ফ্রেন্ড কাউকে না দেয়। তখনই সেখানে এসে উপস্থিত হলো আয়াস। কি অবস্থা সবার, কি করছো এখানে? বানরের দল, হুজুর খালি সারাদিন ঝগড়া। ভাইয়া আপনি এখানে? আপনি কিন্তু আমাদের অপমান করলেন। বলো আবার। রাখছো কেন ভাই? আমি মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা সরি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। এমন করে বলবেন না, খারাপ লাগে। আমরা সবাই সারাদিন এমন করি জন্যই ভালো থাকি। আমাদের দেহ আলাদা হতে পারে, কিন্তু আত্মা একটাই সবার। বাবারে ছোট ভাই আমার রেগে গেছে। আচ্ছা বলো আমি কি করতে পারি? কি করলে তোমাদের রাগ কমবে? কাব্য টুস করে বলে উঠলো। আমাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ান, তাহলে আমরা রাগ করবো না। এই ব্যাপারে এটা কোনো বিষয় না। চলো আজ আমি তোমাদেরকে খাওয়াবো। খাপ্পের বাচ্চা, তোকে এত ফটফট করতে বলেছে কি? তোর বাপ মা কি তোকে কম খাওয়ায় রে? তুই ডাক্তার কাছে খেতে চাইবি? তুই আমাকে এভাবে বলতে পারলে? না কাব্য, খাবো না। তোর নাম কাব্য না হয়ে খাব্য রাখা ভালো ছিল। খাদক রাখলে সব থেকে ভালো হতো। শখের বাচ্চা, তোকে তাজা গিলে খাবো আমি। সারাদিন খালি সবাই মিলে আমাকে খাবারের কোটা দিস। আহা সব কি শুরু করলে? আমি তোমাদের বড় ভাই হই না? আমি আমার ছোট ভাই বোনদের খাওয়াতেই পারি। প্লিজ তোমরা না করবা না, তাহলে আমার অপমান হবে। কি আর করার, সৌজন্যতা রক্ষা করার জন্য সবাই মিলে গেল আয়েশার সাথে। সবাই খাবার অর্ডার করলো যে যার মতো শখ বাদে। শখ কিছু খাবে না বলছে, কিছু না খেলেই না, তাই জন্য শখ কোল্ড কফি দিতে বলেছে। কফি নিয়ে আসলে আয়াস নিজে হাতে শখকে কফিটা এগিয়ে দিল। দূর থেকে একজোড়া রাগীর চোখ সবকিছু দেখছে, ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে, কিন্তু পাবলিক প্লেসে কোনো সমস্যা তৈরি করা যাবে না, তাই চুপচাপ সবকিছু দেখছে আয়ান। আসলে সকালে বাসা থেকে রাগ করে না খেয়ে বেরিয়েছিল আয়ান। প্রচন্ড ক্ষুধা লাগায় সে রেস্টুরেন্টে খেতে এসেছিল। এসে শখদের দেখতে পেল, তার আবার ছেলের সাথে। ছেলেটি কেমন করে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের সহ্য হচ্ছে না কেন জানি। শখ, তোমার মাথায় কি জানি পড়েছে, দেখো। কোথায়? দেখতে পারছি না। দাঁড়া আমি দেখি। বললো আয়াস। না থাক, তুমি খাও, আমি ঠিক করে দিচ্ছি। আয়াস যেই শখের দিকে হাত বাড়াতে যাবে ঠিক তখনই আয়ান রেগে উঠে আসলো। তোমরা এখানে, তোমাদের ক্লাস নেই? বললো আয়ান। আয়ানের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে, রাগে চোখ লাল হয়ে গেছে। আসলে স্যার আমাদের খুব ক্ষুধা লাগছিল, তাই খেতে আসছিলাম। বললো মেধা। কেন কলেজে ক্যান্টিন নেই? কলেজ এসে বের হতে হবে। সরি স্যার, আর হবে না, এক্ষুনি চলে যাচ্ছি আমরা। বললো স্নেহা। আর তুমি তো এসবের সাথে পড়ো না, তাহলে তুমি এদের সাথে কি করছো? শখের সামনে কে বসে আছে তা দেখার জন্য সামনে দেখাতে আয়াসকে দেখতে পেল আয়ান। স্যার আসলে আমি ওদের খাওয়াতে নিয়ে আসছিলাম, ছোট ভাই বোনদের আবদার ফেলাতে পারিনি। বললো আয়াস। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো। স্যার চলেন, ক্লাস আছে আমাদের। বললো আয়াস। তারপর সবাই কলেজে চলে গেল। শোনো আয়ান, তুমি ওদের আমার বিষয়ে কিছু বলবে না, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু কেন? আর তুমি কেন ওদের মিথ্যা বলছো? কাদের মিথ্যা বলছো স্যার? পেছন থেকে শখ বললো। আরে শখ তুমি? আরে স্যারের সাথে আমার একটু কথা আছে, তুমি যদি কিছু না মনে করো তাহলে এখন আসতে পারো। শখের ক্লাসের সময় হয়ে গেছে, তাই শখ চলে গেল। আয়ানেরও ক্লাস আছে, তাই সেও আর কথা বাড়ালো না, চলে গেল। আয়াস যেন হাফ ছেড়ে বাঁচত। এদিকে করবো বলেন, বড় সাহেবের জন্য কিছু করতে পারছি না। বড় সাহেব সবসময় মেয়েটার সাথে লেগে থাকে ডাল হয়ে। এভাবে চলতে থাকলে আমরা কিছু করতে পারবো না। তোদের মাসে মাসে টাকা দিয়ে আমি এমনি এমনি পাচ্ছি, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আর কয়টা মাস, তারপর সব অপেক্ষার শেষ। এখন যে করেই হোক ওই মেয়েকে অসুস্থ করে দিতে হবে, তাহলে আমাদের কাজ সফল হবে। ওই মেয়ে সুস্থ থাকলে কিছুই করতে পারবো না। আমরা তো আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু বড় সাহেব সবসময় চলে আসছে। এখন ভুল করে যদি বড় সাহেবের কিছু হয়ে যায়? এই খবরদার, আমার কলিজার গায়ে একটা আঁচড়ও যেন না লাগে। যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোদের প্রত্যেকের লাশ ফেলে দিব, বলে দিলাম। দেখে শুনে সময় নিয়ে কাজ কর, এখনো সময় আছে। আমি দেখছি কি করা যায়। লোকটি আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। সব তোর বড় বোন আসছে তোকে নিতে। কথাটা শোনা মাত্রই শখ যেন আকাশ থেকে পড়লো।
মুনতাহা আপু তাও আমাকে নিতে আসছে? তুই মজা করছিস তাই না আয়েশা? আমি মজা করতে যাব কেন রে? বিশ্বাস না হলে তুই বাইরে গিয়ে দেখে আয়। শখ আয়েশার কথা মতো বাইরে গিয়ে দেখলো সত্যি সত্যি মুনতাহা এসছে। আপু তুমি আমাকে নাকি নিতে আসছো? আয়েশা বলল। বলছে যখন তখন ঢং করছিস কেন? যা ব্যাগ নিয়ে আয়, বাসায় যেতে হবে, সন্ধ্যায় আমাদের দাওয়াত আছে, যেতে হবে, তাই বাবা তোকে নিয়ে বাসায় যেতে বললো। তুমি আমাকে কল করে যেতে বলতে পারতে, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? হয় তোকে এই ভর দুপুর বেলা একা একা যেতে বলবো? আপু তুমি আমাকে নিয়ে ভাবছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। কি মজা, আমার আপু আমাকে ভালোবাসে। শোন, নাটক করবি না তুই একদম। তুই আমাদের বাসায় থাকিস, তোর কিছু হলে আমাদেরই দেখতে হবে, বুঝতে পারলি? তাই কথা না বলে ব্যাগ নিয়ে আয়, বাসায় যাব। শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আসতে চলে গেল। কি রে শখ, আজ হেঁটে গেলে কেমন হয় বলতো? আমি ভাবছি আজ হেঁটে যাব, তোর কোনো সমস্যা আছে নাকি রে? না আপু, আমার কোনো সমস্যা নেই, আমার হাঁটতেই তো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর দুই বোন মিলে হাঁটা শুরু করলো। মুনতাহা ফোন ঘাটছে আর শখ এদিক ওদিক তাকিয়ে দেখছে। ফোন ঘাটার জন্য মুনতাহা কিছুটা পিছিয়ে গেছে আর শখ হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে আসছে। মুনতাহা খেয়াল করলো একটা গাড়ি প্রচন্ড বেগে শখের দিকে এগিয়ে আসছে। শখের অনেকটা কাছে চলে আসছে। এ কি, লোকটিরা তো কি শখের মতো তো লাগবে, একবার মাথায় লাগলে শখ তো মরে যাবে। শখ দূর সরে যাবন। এই শখ। কে শোনে কার কথা? ফুল গাছ দেখায় ব্যস্ত। শখ তো কিনারাই আছে, গাড়িটি এত জায়গায় রেখে কিনার দিকে আসছে কেন? তাহলে কি শখকে মারার জন্য? না। মুনতাহা দৌড়ে যাচ্ছে শখের কাছে। শখ পাশে তাকিয়ে দেখলো মুনতাহা পাশে নেই। এই আপু কোথায় গেল? এই আপু গেল কোথায়? আমার পাশেই তো ছিল, সামনে তাকাতে। শখ চিৎকার করে বলে উঠলো, আপু। মুনতাহা দৌড়ে এসে শখকে ফেলে দিলে নিজেও পড়ে গেল। ধাক্কা দেওয়ার কারণে শখ কিছুটা দূরে ছিটকে পড়েছে। মুনতাহা উঠে শখের কাছে গেল। খুব ভয় পেয়েছে মেয়েটা, যেন মৃত্যুকে কাছ থেকে দেখেছে। কিছু হয় নাই শখ, তোর বোন আছে না? আমি থাকতে তোর কিচ্ছু হতে দিবে না, টাকা কিচ্ছু হয় নাই। আমাকে মেরো না, আমি কিছু করি নাই। এই শখ টাকা দেখ, কেউ নেই, চলে গেছে ওরা। শখ তাকে দেখলো সত্যি কেউ নেই, চলে গেছে। মুনতাহা শখকে নিজের বুকের সাথে মিলিয়ে নিল। শখ মুনতাহাকে শক্ত করে ধরে আছে, ছেড়ে দিলেই মুনতাহা পালিয়ে যাবে। শখ চল, বাসায় যেতে হবে, কিচ্ছু হয় নাই। তোর বোন তোর সাথে আছে না? তুই নিশ্চিন্তে থাক, তোর বোন থাকতে তোকে কোনো বিপদ ছুতেও পারবে না। আমাকে নিয়ে কেন ভাবছো তুমি আপু? আমাকে বাঁচালে কেন? আমি মরে গেলেই তো তোমারই ভালো হতো, আপদ বিদায় হবে। চুপ থাক বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর একটা কথা বললে থাপ্পড় লাগিয়ে দিব। তোর ফালতু ব্যাচাল শুনতে ভালো লাগছে না, তাড়াতাড়ি বাসায় চল। বলেই শখ হাত ধরে নিয়ে চলে আসলো। একটু সময়ের জন্য শখের হাত ছাড়েনি। শখ অনেকবার বলেছে, আপু আমি ছোট বাচ্চা নাকি, আমার হাত ধরে রাখতে হবে, আমি একা যেতে পারবো। উত্তরে মুনতাহা রেগে ওকে কথা শুনিয়ে দিয়েছে। বলেছে বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় খেতে না চাইলে চুপ থাক। তবুও শখের হাত ছেড়ে দেয়নি। শখের আর কি বলার আছে, আর কোনো কথা না বলে বোনের সাথে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে মুনতাহা শখ বাসায় এসে দেখে ওর বাবা মা আর ভাই ড্রয়িং রুমে বসে আছে। আহনাফ সাহেব মাথা হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি কিছু একটা নিয়ে চিন্তা করছে। শখকে দেখে শখের আম্মু দৌড়ে আসলো। কি রে মা, তোর কিছু হয় নাই তো? দেখি কোথায় ব্যথা পাইছিস, খুব লেগেছে তাই না বাবু? বলল রাহেলা বেগম। সবকিছু তোমার হবে আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার কিছু হয় নাই, আমার কিছু হতে দেয় নাই, কিন্তু তোমরা জানলে কি করে? কি রে মুনতাহা, তুই ঠিক আছিস তো সোনা? তোর কোথাও লাগে নাই তো দেখি? হয়েছে, আর আদিক্ষাতা দেখাতে হবে না। তোমাদের নাটক কে দেখতে চেয়েছে? আমি চেয়েছি কি তোমরা বরং তোমাদের মেয়েকেই দেখো। আমি মরলেই কি আর বাঁচলেই বাকি, তোমাদের কি আদৌ কোনো যায় আসে? তখনই আহনাফ সাহেব উঠে এলেন। মেয়েদের সুস্থ দেখে কিছুটা শান্তি পেলেন। এভাবে বলো না, আমি জানি তুই শখকে কতটা ভালোবাসি, শুধু মুখে প্রকাশ করি না। তাই ঠিকই নিজের পরোয়া না করে নিজের বোনকে বাঁচালে। শোনো, আমার সাথে আসছিল, ওর কিছু হলে সবকিছু আমার উপরে এসে পড়তো, সেজন্য বাঁচিয়েছি, আর কিছু না। ওকে ওর মরে গেলেই ভালো হতো, মরলো না কেন? মুনতাহা আর একটা কথা বললে তোর সব দাঁত খুলে ফেলে দিব। বলল ফিয়াজ।
তোমার এত লাগছে কেন ভাইয়া? কই আমার জন্য তো এত লাগে না। শখকে মরার কথা বললে এমন ভাব করো যেন আমাকে এই কথা বলার জন্য তুমি নিজেই আমাকে খুন করে ফেলবে। বাজে কথা বলবি মুনতাহা। শখ যেমন আমার বোন, তুইও ঠিক আমার বোনটা। এত বোন বোন করছো, তাহলে বোনকে বাঁচাতে আসলে না কেন? ভিডিও করে নিয়ে এসে বাবা মাকে কেন দেখালে? ও তো ভালো কাজই করেছে মুনতাহা। ও যদি ভিডিও না করতো তাহলে আমরা জানতেই পারতাম না তুই আমাদের শখকে কতটা ভালোবাসি। বললো আরব সাহেব। শোনো বাবা, ভাই বললেই ভাইয়া হওয়া যায় না। ওখানে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ভাইয়া কি করলো? বিপদে এগিয়ে আসলোই না, আবার ভিডিও করছে বসে বসে। বা আর তোমার ওটাকে সম্বোধন করছো? আর যদি শখের কিছু হয়ে যেত তাহলে তোমার ছেলেকে এইভাবেই সায় দিতে। দেখ মুনতাহা, তুই আমাকে ভুল বুঝছিস। তুই যেটা ভাবছিস আসলে সেরকমটা নয়। আমি আসলে হয়েছে, যা হবার হয়ে গেছে। এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। এখন সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে, দাওয়াত আছে। কেউ আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে যে যার রুমে চলে গেল। সন্ধ্যাবেলা শখদের গাড়িটি একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাই মিলে গাড়ি থেকে নেমে আসলো। বাবা, কত বড় বাসা! এটা বাসা না পুরো রাজপ্রাসাদ? এটা কাদের বাসা গো আব্বু? আরব সাহেব কিছু বলতে যাবে তার আগে একটা মেয়ে এসে আরব সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই মা, শখ মামুনি। তাহলে ভেতরে আসুন স্যার। তারপরে মেয়েটি সবাইকে ভেতরে নিয়ে গেল। শখের একটা অভ্যাস, কোথাও গেলে চুপচাপ বসে থাকতে পারে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা গেলে শখ গাড়ি দিতে যাবে, তাকিয়ে দেখলো সেই মেয়েটি। সরি আপু, আসলে আমি বুঝতে পারি নাই। আচ্ছা আপু, সমস্যা নেই। তুমি তো ভারী মিষ্টি দেখতে। তোমার নাম কি আপু? আমার নাম আফরিন আয়াত শখ। আপনার নাম কি আপু? আমার নাম রুহি চৌধুরী। তুমি স্যারের কে হও? স্যার মানে আপনি আব্বুর কথা বলছেন? উনি তো বাবা হয়। কেন, আপনি জানেন না? কিন্তু স্যারের তো। শখ মামুনি, তুই এখানে একা একা কি করছিস? অচেনা জায়গা, একা একা ঘোরার দরকার নেই। যাও আম্মুর কাছে যাও। আব্বু একা একা ভালো লাগছে না। আপু আমার সাথে কথা বলে না ভালো করে। ওরে আমার লক্ষ্মী বোনটা, ডান দিকে আমার রুম। তুমি গিয়ে বসো, আমি এসে তোমার সাথে গল্প করব, কেমন? শখ খুশি হয়ে বললো আচ্ছা আপু। শখ দৌড়ে গিয়ে রুহির রুমে চলে গেল। রুহির রুমের সামনে বড় বড় করে লেখা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বাবা, আপু মনে হয় খুব রাগী। আমাকে তো আপু অনুমতি দিয়েছেনই। আমি রুমে গিয়ে বসি। শখ রুমে প্রবেশ করে দেখলো রুমটা খুব সুন্দর করে সাজানো। বাবা, আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি। বাবা, আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি। আচ্ছা, আপুর রুমে এত বই কেন? আপু বই পড়তে ভালোবাসে নাকি? মনে হচ্ছে আমি একটা বইয়ের লাইব্রেরিতে চলে আসছি। শখ বিছানায় বসে সবকিছু দেখছিল। ঠিক সেই সময় ওয়াশরুম খোলার শব্দ আসলো। ওরে বাবা, ওয়াশরুমে কে? আপুর হাজবেন্ড নয় তো? আমাকে যদি বলে এখানে কেন, আমি কে, কি করতে এসেছি? দূর, আপু বিবাহিত নাকি এটাই তো জানি না। যাই ভাই, মানে মানে কেটে পড়ি। শখ যে বেরোতে যাবে ঠিক তখনই আয়ান তাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আয়ান শখকে দেখে, শখ আয়ানকে দেখে। দুইজনকে দেখে চিৎকার করে উঠলো। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? বেরিয়ে যা বলছি। তুমি এখানে আসলে কি করে? শখ হা হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, সামনের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। লোমবিহীন সাদা বুক দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অসম্ভব সুন্দর লাগছে আয়নকে শখের কাছে। শখ ওকে দেখছে, তা ফলো করে আয়ন দুহাত দিয়ে নিজেকে লুকাতে ব্যস্ত। এই মেয়ে কি দেখছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার অর্ধেক ইজ্জত দেখে নিল রে। বিয়ের আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো, কি লজ্জা। আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে? আয়ানের কথায় বেশ লজ্জা পেয়ে গেল শখ, কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। এই, আপনি পাগল হয়ে গেছেন? কি সব যাতা বলছেন? আমার রুচি এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো? ভুলে যাবেন না স্যার, এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনবো। না শুনলে শাস্তি দিবেন। সারাদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতেই থাকেন আপনি। বলেই বললো শখ, বাঁচতে চাইলে পালা। শখ যেই দৌড় দিতে যাবে তার আগেই আয়ান বলল তবে রে।
শখ দরজার কাছে আসতে আয়ান শখের হাত ধরে ফেললো। আয়ান দরজা লাগিয়ে দিল। আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার? কেন, তোমার সাথে প্রেম আলাপ করবো তাই জন্য? স্টুপিড মেয়ে, কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, জানো না? এমন ভাব করছেন মনে হয় এটা আপনার বাসা। তাই তো, এটা আমার বাসা হতে যাবে কেন? আমি এই বাসায় ভাড়া থাকি। থাকেন তো ভাড়া, তাহলে এত কথা বলছেন কেন? আমি আপনার রুমে আসি নাই, আমি রুহি আপুর রুমে আসছি। রুহি আপু আমাকে আপুর রুমে বসতে বলেছে, এসে আমার সাথে গল্প করবে সেজন্য। ও আচ্ছা, আপু তোমাকে আপুর রুমে যেতে বলছে, তুমি ভুল করে চলে আসছো। চলে যখন আসছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন? আমি মনে করেছিলাম এটা আপুর রুম, আপু তো বসতেই বলেছে তাই জন্য আর কি। আমার হাত ছাড়ুন, আমার লাগছে। ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে কি করবেন আপনি? আমার মতো মাসুম বাচ্চারে আপনি শাস্তি দিতে পারবেন স্যার? আপনার কষ্ট লাগবে না, মায়া লাগবে না? আপনি এত পাষাণ। এই মেয়ে চুপ করো, তখন থেকে ফালতু বকেই যাচ্ছ। আমাকে ছেড়ে দিলেই তো পারেন। যেমন ভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ, কোনো বড় ভুল করে ফেলেছি। ছেড়ে দিলেই তো পালিয়ে যাব। শখ রেগে গিয়ে চিৎকার করে উঠলো। এইসব কি ধরনের কথা? হ্যাঁ, আমি তোমার স্যার, আর স্যারের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না? আমি আপনার ছাত্রী স্যার, বউ নই। তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন? আমার লাগছে না? হ্যাঁ, শখের কথা শুনে আয়ান রেগে শখের হাত ধরে টান দিয়ে আরো শক্ত করতে হলো। শখ আয়ানের অনেকটা কাছে চলে এসছে। আল্লাহ মালুম আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে বাঁচাবে কে? একটু শয়তানি বুদ্ধি এনে বললো, আইডিয়া। এবার কোথায় যাবে চান্দু? বলেই আয়ানের হাতে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল শখ। তারপর আয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দে দৌড়। শখ কে আর পায় কে? শখ হাঁপাতে হাঁপাতে নিচে চলে আসলো। কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে। শখ হাঁপাতে হাঁপাতে বললো, ও রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। শখের কথা শুনে রুহি অবাক হয়ে বলল, রাক্ষস কোথায়? আমাদের বাসায় রাক্ষস নেই, তোমার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা তুমি চলো, আমার রুমে বসে ঠান্ডা হয়ে সব বলবে, কেমন? আপু তোমার রুম তো বাম দিকে, তাহলে আমাকে ডান দিকে বললে কেন? সরি আপু, আমি আসলে তাড়াহুড়োয় বলে ফেলেছিলাম। তারপর রুহি আর শখ মিলে অনেক গল্প করলো দুজনে। বেশ ভালো মিল হয়েছে। আপু আসবো বললো আয়ান। আয়ানকে দেখে শখ বলল, আপু রাক্ষস, বলেই রুহির পেছনে ঢুকালো। কি হয়েছে? তুমি আয়নকে ভয় পাচ্ছ কেন? উনি রাক্ষস আপু, এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু। তোমরা রাক্ষসদের বাসা ভাড়া দাও? আয়ান দরজার কাছে দুই হাত দিয়ে বুঝে দাঁড়িয়ে আছে আর শখের কথাগুলো শুনছে। রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ও মা, আয়ন রাক্ষস হতে যাবে কেন? আয়ন তো আমার ছোট ভাই, এটা তো ওরই বাসা, ও ভাড়া থাকতে যাবে কেন? রুহির কথা শুনে শখ অবাক। তারপর বলল, আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে, দাঁড়াও বের করছি। আয়ান কি বলবি বল, আমার কাজ আছে রে। কিছু না, আমি পরে আসবো বলেই চলে গেল। আপু আমার না একা একা ভালো লাগছে না, তুমি আমার সাথে যাবে? আসার পথে বাহিরে একটা ফুচকার দোকান দেখেছি, খেয়ে আসি, চলো না যাই আপু, বলল শখ। মুনতাহা ফোনের দিকে তাকিয়েছিল। শখের কথা শুনে চোখ গরম করে শখের দিকে তাকালো। এই, তুই আমাকে একটুও শান্তি দিবি না নাকি? আমি তো চাকর যে যখন যা বলবি আমার তাই শুনতে হবে। যা নিচে কি আয়, তুই তো ছোট বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছিস। আসলে আপু অচেনা জায়গা তো, তাই একটু ভয় হচ্ছে, তুমি চলো না আমার সাথে। এই, তোকে বললাম না আমি যাব না, তবুও কানের কাছে প্যান প্যান করছিস। থাপ্পড় খাওয়ার শখ না হলে যা এখান থেকে। আমার নাম এমনিতেই শখ আপু, আমার কোনো কিছু শখ করে খাওয়ার ইচ্ছে হয় না, বরং সবাই শখ করে শখকে খায়। বেয়াদব মেয়ে, আবার কথা বলছিস? কিসব উল্টোপাল্টা কথা বলছিস? তুই কি খাওয়ার জিনিস নাকি যে তোকে সবাই খাবে? এইবার বুঝলে তো আমি তাহলে নিজেই নিজেকে কি করে খাবো? শখ, কি হয়েছে? তোমরা দুজন ঝগড়া করছো কেন? বলল রুহি। আর বলো না আপু, আমি আসার পথে একটা ফুচকার দোকান দেখেছি, এখনো অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে, সবাই সবার মতো ঘুরছে, মজা করছে, তাই আপুকে বললাম ফুচকা খেতে যাব।
চলো খেয়ে আসি, আপু যাবে না বলছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে। আমার এখন কোনো কাজ নেই। সত্যি আপু তুমি যাবে? হ্যাঁ যাবো, চলো। বলল রুহি। তারপর সব খুশি হয়ে রুহির সাথে যেতেও লাগলো। গেটের কাছে আসতেই দেখতে পেল রুহির শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসছে। এখন রুহি কি করে যাবে? বলছি কি শখ, আমার শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসছে। এখন যদি ওরা আমাকে না পায় কি মনে করবে? আমরা একটু পরে যাই। শখের মনটা খারাপ হয়ে গেল, ছোট করে বলল। আচ্ছা আপু সমস্যা নাই, তুমি ওনাদের কাছে যাও। তারপর রুহি দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। রুহি একটা হাসি দিয়ে বলল, আমার ছোট আপুর বুঝি মন খারাপ হয়ে গেছে? না আপু, মন খারাপ হবে কেন? আমি না গিয়ে তোমাকে আমার পরিচিত কারোর সাথে পাঠাই, তাহলে তুমি যাবে? হ্যাঁ যাবো, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দিবে না তো আপু? পাগলি মেয়ে, একটা দিবে না। তারপর রুহি আয়ানকে ডাক দিল। আয়ান ভাই, এদিকে আয়, একটু শোন তো। কি হয়েছে আপু, কিছু বলবে? ডাকলে যে? তুই কি খুব ব্যস্ত? না আসলে তোকে একটা কাজে দিতাম। আপু বলো না, আমি তোমার জন্য সবসময় ফ্রি। আসলে তোর দুলাভাইয়ের বাসায় সবাই চলে আসছে, এখন আমার ওদের কাছে যেতে হবে। তুই একটু শখকে ফুচকার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয় না ভাই। মেয়েটা একা একা বোরিং ফিল করছে, ওর ভালো লাগবে। অসম্ভব। আমি জীবনেও এই রাক্ষসটার সাথে যাব না। আমি না খেয়ে মইরা যাবো, তাও ওই রাক্ষস ব্যাটার লগে যাবো না আপু। চুপ থাকো, একদম কথা বলবে না। আর ভাই, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর খুব সাহস হয়েছে তাই না? বেচারা আয়ান বোনকে খুব ভালোবাসে, আবার খুব ভয়ও পায়, তাই আর না করতে পারলো না, রাজি হয়ে গেল। আপু আমি যাব না, এই রক্তচোষা আত্মা আমার ঘাড় মোটকে দিবে একা পাইলে। আমাকে এই রাক্ষসটার সাথে একা পাঠিও না প্লিজ। কি? আমি রক্তচোষা আত্মা? আমি রাক্ষস? তোমাকে তো আমি... আপু বাঁচাও, আমাকে মেরে ফেললো। আমার এখনো বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই। আমার হবু স্বামী বিধবা হয়ে যাবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আপু। থামবি তোরা? আমার ওপর তোমার বিশ্বাস নেই সব? আছে আপু। তাহলে তুমি আমার ওপরে বিশ্বাস রাখো, আয়নের সাথে যাও। ও যদি তোমাকে কিছু বলে, তোমাকে ভয় দেখায়, তারপরে এসে আমাকে বলবে, আমি বিচার করে দেব, কেমন? রুহির কথা কিছুটা ভরসা পেল সব, এখন যেতে রাজি হলো। শোন ভাই, শখকে একদম রাগ দেখাবি না, ভয় দেখাবি না, বকাবকি করবি না, কেমন? তোমাকে একবার পাই খালি চান্দু, আমি আয়ান কি জিনিস দেখিয়ে দিব। বললো আয়ান। বলেই রুহি চলে গেল। রুহির সামনে অবশিষ্ট মতো দাঁড়িয়েছিল আয়ান, যেন কিছুই বোঝে না। অন্য সময় হলে পৃথিবী উল্টে দিত। যাবে নাকি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে এখানে? অবশ্য না গেলে আমারই ভালো, বেঁচে যাই। আমি বলছি যাব না, চলুন। আসল রূপ চলে আসলো। আপুর সামনে এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। শখ রেগে গিয়ে জোরে চিৎকার করে বলল, যাচ্ছি যাচ্ছি। আমি কোনো কথা বললেই খালি রাগ দেখায়। আমি ছোট বাচ্চা, ভয় পাই না। হ্যাঁ, শখের কথা আয়ানে হাসি পেলেও তা প্রকাশ করলো না আয়ান। হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে ফুচকা দোকানে পৌঁছাতে। অর্ধেক রাস্তা আসতে আয়ানের বন্ধুর সাথে দেখা হলো। হেই আয়ান, কেমন আছিস? কতদিন পরে দেখা বলতো। আরে আরিয়ান যে, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তা কি মনে করে দেশে ফিরলি? আরে তোর ভাবির খুব শখ বাংলাদেশ ঘুরে দেখার, তাই নিয়ে চলে আসলাম। বাহ, খুব ভালো করছিস। চল আমাদের বাসায় যাবি আজ। না রে, আজ সময় নেই। আগে মা বাবার সাথে দেখা করব, তারপরে কাল তোদের বাসায় আসবো। এটা ভাবি নাকি আয়ান? ভাবি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার থেকেও বেশি সুন্দর। বললো বেলা। আরিয়ানের কথা শুনে আয়ান বিষম খেলো হালকা করে। না বাবু, তোমার থেকে বেশি নয়, তুমি তো পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। Oh baby, I love you baby. আই লাভ ইউ টু সুইটহার্ট। মরে যাই, ন্যাকা দেখলে বাঁচি না। মেছো বেড়ালের মতো দেখতে, তাই আবার কি ভাব? আমার থেকেও বেশি সুন্দর বাবু। ঢং করে বিড়বিড় করে বলল সব। আরিয়ান ও আমার ছাত্রী হয়, তুমি ভুল ভাবছো। আরে আজ আমাদের... বুঝি আয়ান, ছাত্রীকে নিয়ে তুমি রাত 8টায় ঘুরতে বেরিয়েছো। হয়েছে, থাক আর বলতে হবে না। মিট মাই ওয়াইফ বেলা।
আর বেলা, মিট মাই ফ্রেন্ড আয়ান। হ্যালো আয়ান, আপনি কেমন আছেন? আসলে আয়ান, ও বাংলাটা পুরোপুরি শিখে উঠতে পারে নাই, তুই কিছু মনে করিস না। আরে সমস্যা নেই, তুই ভাবিকে ইংরেজিতেই বলতে বল, আমার কোনো সমস্যা হবে না। না, ওর বাংলা শিখতে হবে, তাই না? ও তুই ওর কথার উত্তর বাংলাতে দে, কেমন? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা আয়ান, থাক, ভাই আজ আসি, কাল তোর সাথে দেখা হবে। বলেই চলে গেল। ওরা চলে যাওয়ার সাথে সাথেই শখ বলে উঠলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু হেঁটে যাচ্ছে, ওটা দেখতে আপনি কি যাবেন? আয়ান আর কিছুটা আবার হাঁটা শুরু করলো। অবশেষে শখ এসে ফুচকার দোকানে পৌঁছালো। এই কি মামা, দোকান বন্ধ করছেন কেন? আমি আসলাম ফুচকা খাবো। আমার দোকানে বন্ধের সময় হয়ে আসছে রে মা, আমি এখন চলে যাব। প্রায় অর্ধেক দোকান বন্ধ করে ফেলেছে রনি। শখের মনটাই খারাপ হয়ে গেল, না আসলেই মনে হয় ভালো হতো। চলুন স্যার, আমরা চলে যাই, মামা বাসায় যাবে, দোকান বন্ধ করে ফেলছেন। শখের কথায় আয়ান পাত্তা না দিয়ে বলল, রহিম কাকা, একটু পরে দোকান বন্ধ করলে কিছু হবে না, আপনি ওকে 1 প্লেট ফুচকা বানিয়ে দিন। আরে আয়ন বাবা, তুমি এটা বউ নাকি? বেশ মানিয়েছে দুটোকে, একদম রাজ্যটক। রহিম কাকা, ও আমার ছাত্রী, আজ আমাদের বাসায় অনুষ্ঠান আছে, ওরা আসছে, এদিকে কিছু চিনে না তাই নিয়ে আসছি। ও বাবা, আমি বুঝতে পারি নাই, কিছু মনে করো না বাবা, কিন্তু তোমাদের দুজনকে বেশ ভালো লাগছে দেখতে। এই রাক্ষস যেন আমার শত্রুরা স্বামী না হয়, দোয়া করে দিলাম। যার কপালে আছে তার জীবন শেষ গো মামা। যদি তোমার কপালেই থাকে মা, তখন তুমি কি করবে? এখন কথা বলেন না মামা, আমি কচু গাছের সাথে ঝুলে পড়বো। আয়ান রেগে শখের দিকে তাকিয়ে আছে। রহিম কাকার জন্য কিছু বলতে পারছে না। আয়ানকে রাগানোর জন্য ইচ্ছে করে শখ উল্টাপাল্টা বলছে। এমন কথা বলতে হয় না রে মা, কে কার ভাগ্য আছে কে বলতে পারে না। উনি যেন কারো ভাগ্যে না থাকে। কথা বলতে বলতে রহিম কাকা শখের ফুচকা বানিয়ে দিল। ফুচকা দেখলেই শখের জিভে পানি চলে আসে, আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। স্যার আপনি খাবেন, অনেক সুন্দর খেতে, সেই মজা। তুমি খাও বেশি করে, তাড়াতাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। মামা আরেক প্লেট দেন, বলল শখ। না কাকা, আর দিবেন, এখন দোকান বন্ধ করে দিন। এই আপনি আমাকে আর খেতে দিবেন না প্লিজ, আর এক প্লেট খাবো, তারপরে চলে যাব স্যার। না, বেশি খেলে সমস্যা হবে, রাতে খেতে পারবে না, আর একটা কথা না বলে খেয়ে চুপচাপ চলো। রাক্ষস বেটা, আমাকে আপনি খেতে দিবেন না, আমিও যাব না। কি আমি? আর কিছু বলতে পারলো না আয়ান। শখ একটা ফুচকা তুলে আয়ানের মুখে পুরে দিল, যার জন্য আয়ান কথা বলতে পারছে না। এখন কেমন লাগে? আমাকে খেতে দেন, আমাকে খেতে দেন নাই যেমন। বলেই রহিম চাচাকে টাকা দিয়ে দে দৌড় শখ। এই মেয়ে একা একা যাবে না বলছি, দাঁড়াও। তারপরে আয়ান শখের দেয়া টাকাটা নিয়ে নিজের মানিব্যাগ থেকে ফুচকার বিল মিটিয়ে শখের পেছন পেছন দৌড় দিল। এই মেয়েটা আমাকে এত জ্বালায়, কোথায় গেল? যদি কিছু একটা হয়ে যায়। কিছুটা ভয় পেয়ে গেল আয়ান। শখ শখ বলেই জোরে জোরে চিৎকার করছে, কিন্তু শখের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঝড়ের গতিতে দৌড়ে এসে শখকে এবার দৌড়াতে দেখে আয়ান কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে বেটার, এবার দৌড়াচ্ছে কেন? শখ আয়ানের কাছে এসে বলল, স্যার বাঁচতে চাইলে পালান, ওরা আসছে, মেরে ফেলবে। কারা আসছে? কে মেরে ফেলবে? আপনার যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দৌড় শুরু করুন, না হলে এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার বউটার জন্য খারাপ লাগছে, বেচারি বিয়ে না করেই বিধবা হয়ে যাবে। বলেই শখ দে দৌড়। শখের কথা আগাবাদা কিছু বুঝলো না আয়ান। যেমন ভাবে বললো মনে হয় নিশ্চয়ই ডাকাত পড়েছে ওর পেছনে। আয়ার আর কিছু না ভেবে শখের পেছনে দৌড় দিল। স্যার আপনি কত ভালো দৌড় জানেন, আমার পরে এসে আমার আগে চলে গেলেন। আয়ার কোনো কথা না বলে দৌড়ের গতি কিছুটা বাড়িয়ে দিয়ে শখের থেকে কিছুটা দূরে চলে গেল। এতে শখ বেশ ভয় পেয়ে গেল। এই স্যার, আপনি আমাকে রেখে আগে চলে গেলেন কেন? তুমি তো বললে জীবন বাঁচাইতে, তাই আর কি, হালকা প্রচেষ্টা। বাবা বলছি জন্য আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি একা পালাবেন? আমাকেও সাথে নিন। আজব, আমি জীবন বাঁচাইতে পালাচ্ছি, তোমার সাথে পালাচ্ছি না, তাহলে তোমাকে সাথে নিব কেন? স্যার আপনি সত্যিই খুব খারাপ লোক, আমি রুহি আপুকে গিয়ে সব বলে দিব। এবার আয়ান থেমে গিয়ে পেছনে করে শখের কাছে এলো। জানোই যখন আমি খারাপ লোক, তাহলে আসলে কেন আমার সাথে? আমি কি বলেছিলাম আসতে আমার সাথে? শখ কিছু বলতে হবে তার আগেই কুকুর সাতটি শখের কাছে চলে এলো।
শখ দৌড়ে আয়ানের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সে তখন থেকে তাড়া করছে আমাকে। হোয়াট, তুমি এই কুকুরগুলোর জন্য আমাকে পালাইতে বলছিলে? হ্যাঁ, ওরা আমাকে কামড়ে দিতে আসছিল। আমি তখন আপনার উপরে রাগ করে দৌড়ে বাসায় চলে যেতে লাগছিলাম, আর ওই কুকুরগুলো আমাকে খাও-মাও করে ধরেছে। তাই জন্যই তো দৌড়ে আসলাম, না হলে কি আসতাম নাকি? আয়ান এবার রেগে বলল, ইউ স্টুপিড মেয়ে, তোমাকে ইচ্ছে করছে মারতে, তাই তো যা ইচ্ছে খুশি করেন। এখন আমাকে এই কুকুরগুলোর হাত থেকে বাঁচিয়ে দিন। সামান্য কুকুর দেখে ভয় পাও, আবার মুখে সেই বড় বড় কথা বলো। সরি স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমাকে বাঁচিয়ে দিন। বাকি মিথ্যা কথা কালকে বলবে, কেমন? একদিনে এত মিথ্যা কথা শুনতে ভালো লাগছে না। বাকি মিথ্যা কথাটা আমি কাল শুনে নিব, ওকে? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যাবাদী? যাবো না আমি বাসায়, সারা রাত এখানে থাকবো। ওকে, তোমার ইচ্ছা, আমি চলে গেলাম। থাকো, সারা রাত কুকুরদের সাথে গল্প করো, কেমন? বেঁচে থাকলে কাল দেখা হবে। স্যার সত্যি আপনি খুব বাজে লোক। আপনার মতো বাজে লোক আমি দুটো দেখি নাই। আমি রুহি আপুকে সব কথা বলে দিব। বেঁচে থাকলে তো বলবে, রাতে থাকবে, বুঝতেই পারবে এখানে কি হয়। বড় বড় চুলালা, সাদা শাড়ি পরা, লাল লাল চোখ, দুই পা মাটিতে পড়ে না, শূন্যে হাঁটে একটা মহিলা। রাত 2টোর সময় বের হয়। আজ তো তুমি থাকবে, তোমার সাথে দেখা হবে, আমাদের কালকে গল্প শোনাবে, কেমন লাগে দেখতে, ঠিক আছে? শখ আয়ানের কথা অনেক ভয় পেয়ে গেল, পারে তো কান্না করে দেয়। এমনি সে ভূতে অনেক ভয় পায়, তার উপর এসব কথা আয়ান ইচ্ছে করে শখকে ভয় দেখানোর জন্য বলছে। আয়ান ভূতে বিশ্বাস করে না, আর না আছে কোনো মহিলা। শখ কোনো কথা বলছে না দেখে আয়ান শখ ভয় দেখানোর জন্য বলল, সব ওই দেখো, ওই মহিলা আসছে, আমি নাই। বলেই আয়ান দৌড় শুরু করলো। আম্মু, স্যার দাঁড়ান, আমাকে নিয়ে যান, আমি থাকবো না। শখ কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল, ভয়ে দৌড় দিল। দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিল। প্লিজ স্যার, আমাকে রেখে যাবেন না, আমি থাকবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর রাগ করবো না, আমাকে রেখে যাবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আয়ানকে এত শক্তি করে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। এতে আয়ানের বেশ খারাপ লাগছে। মেয়েটা এতটা ভয় পাবে সে বুঝতে পারেনি। সে মজা করেছিল যেন শখ যেতে রাজি হয়ে যায়। এখন উল্টোটা হয়ে গেল। আয়ান শখকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, শখ, তোমার কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, আমি আছি না। শখ আর কিচ্ছু বলতে পারলো না। শখের কোনো সারা শব্দ না পেয়ে শখকে ডাকতে শুরু করলো। না, এবারও তাই। উপায় না পেয়ে শখকে ধরে নিজে থেকে ছাড়ালো। ও শিট, শখ তো সেন্সলেস হয়ে গেছে। এখন কি করব আমি? সন্ধ্যার পরে এই রাস্তায় কেউ আছে না, খুব একটা কিছুটা দূরে চলে আসছি আমরা। কিছুটা বাসার দিকে যেতে পারলে দোকান পাওয়া যাবে। আয়ান আর কোনো কিছু না ভাবে শখকে কোলে ধরে নিল। হাঁটতে হাঁটতে বাসার অনেকটা কাছে চলে আসছে। এভাবে ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে না, আগে ওর জ্ঞান ফেরাতে হবে। আয়ান একটা দোকান দেখতে পেল, দোকানে গিয়ে পানি কিনলো। শখের মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। না, মেয়েটা এখনো জ্ঞান আসছে না, খুব বেশি ভয় পেয়েছে মেয়েটা। আয়ান এবার একটু বেশি করে পানি শখের মুখে ছিটিয়ে দিল। এবার শখ চোখ পিটপিট করে খুলে তাকালো। তাকে আয়ানকে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে আয়ানের হাত ধরে বলল, স্যার আমাকে রেখে যাবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ, শান্ত হও, আমি তোমাকে রেখে যাব না। দেখো, আমরা বাসার কাছে চলে আসছি, আর 3 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আশেপাশে অনেক মানুষও আছে, দেখো। শখ এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখলো সত্যি তো তাই, কিন্তু আমি তো আর মনে করতে পারলো না। শখ হয়েছে, আর একটা কথাও না, এখন চুপচাপ আমার সাথে যাবে। তোমার বাসার লোক নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। আমরা 8টায় বের হয়েছি, এখন 9টা পার হয়ে গেছে। শখ উঠে দাঁড়ালো। আয়ান হাঁটা শুরু করলো। শখ দৌড়ে গিয়ে আয়ানের হাত শক্ত করে ধরলো। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আয়ান চোর চুরি করে পালাচ্ছে, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কি হচ্ছে এটা? কি শখ, এটা কি ধরনের ব্যবহার? আমি তোমার স্যার, ভুলে গেছো? যখন তখন আমাকে এভাবে ধরবে না। আপনাকে বিশ্বাস নেই স্যার, আপনি পালিয়ে যেতে পারেন, আর স্যার তো বাবার মতো হয়, তাই না বলেন হাত ধরলে কিছু হবে না। আয়ান এবার রেগে গিয়ে বলল, তোমার আমাকে দেখে তোমার বাবা মনে হয়? কোন দিক দিয়ে আমাকে বাবা লাগে দেখতে? না মানে ওই আর কি স্যার, আপনি তো যুবক, ভাইয়ের মতো আর কি। স্যার তো বাবা ভাইয়ের মতোই হয়, তাই না বলেন স্যার? শখ, তোমার সাহস হয় কি করে আমাকে এসব বাবা ভাই বলার? আমি তোমার স্যার, এসব কথা আমার সাথে বলো কোন সাহসে? যা বাবা, তাহলে কি বলবো, জামাই বলবো? হ্যাঁ, আমি তোমার স্যার, আমাকে স্যার বলবে, শেষ। এত কথা বললে আবার রেখে চলে আসবো। কি আপনি আমাকে ওখানে রেখে আসবেন?
আমি সবাইকে বলে দিব আপনি ওখানে নিয়ে গিয়ে আমার সাথে কি করছেন। বললে বলবে, তাতে আবার কোনো যায় আসে না। আপনি খুব বাজে লোক, আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না। বলেই আয়ানের হাতে ঝাড়ি দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, আমি যে ওর স্যার হই সেটা কেউ ভুলে গেছে? এই মেয়েকে শিক্ষা দিতে হবে, বড্ড বার বেড়েছে। কথাটা বলেই রাগে গজগজ করতে করতে চলে আসলো। শখে গেটের সামনে দেখতেই রুহি দৌড়ে আসলো। 5 মিনিটের রাস্তা তোরা যেতে আসতে 2 ঘন্টারও বেশি সময় পার করে দিয়েছো। পুরো ফুচকা খেয়ে এসেছো নাকি? এত রাত করলে কেন? তোমরা আয়ান কোথায়? আয়ানের থেকে আমি এটা আশা করি নাই। ও কি করে পারলো এমন বোকার মতো কাজ করতে? সরি আপু, আসলে আপু শখ রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, তাই জন্য দেরি হলো। পেছন থেকে বলল আয়ান। সে কি শখ? তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই? ভেতরে আসো, চলো। না আপু, যাব না, 10টা পার হয়ে গেছে। আব্বু আম্মুরা চলে গেছে আমাকে রেখে, তাই না? আমি আর ভেতরে যাব না, বাসায় চলে যাব। বললেই হলো নাকি? তোমার বাসার সবাই চলে গেছে খেয়ে, শুধু তোমার বোন আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে নিয়ে যাবে। চলো সবাই মিলে খেয়ে নি। আপু, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আজ কিসের অনুষ্ঠান ছিল তাও জানতে পারলাম না। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে। তোমাদের তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আসলে না। আজ আমার ছেলের জন্মদিন ছিল। ও আচ্ছা আপু, চলো, আর কোনো কথা বলতে হবে না। তারপর রুহি শখকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসছে। রুহি শখকেও বাসার সবার সাথে খেতে বসিয়ে দিয়েছে, যেহেতু শখ ছিল না। তা শালা বাবু কোথায় ছিলে? জিসানের কেক কাটার সময় তো তোমাকে দেখলাম না। বলল আকাশ, অর্থাৎ রুহির স্বামী। বাহিরে কাজ ছিল, তাই আসতে পারি নাই। বলল দেখেই বোঝা যাচ্ছে আয়ান বেশ রেগে আছে। আয়ানকে আরেকটু রাগানোর জন্য আকাশ বললেন, তুমি কি প্রেম করছো নাকি শালা বাবু? তোমার হাতে কামড়ে দিয়েছে কে? দেখি দেখি কি অবস্থা হাতের। অবাক হওয়ার ভান করে, আরে দুলা ভাই, ও কিছু না। ও কিছু না মানে কি? সত্যি তো? তোর হাতে কি হয়েছে? আগে খেয়াল করি নাই, সত্যি করে বল, তুই আবার প্রেম করছিস না তো আয়ান? মা, কি শুরু করে দিলে বলো তো? আমাকে কি খেতে দিবে নাকি উঠে চলে যাব? তুই রেগে যাচ্ছিস কেন? দেখ তো তোর হাতে কি হয়েছে। দেখ তো তোর হাতের কি অবস্থা, লাল হয়ে আছে, কিছুটা কেটেও গেছে, রক্ত জমাট বেঁধে আছে। ঔষধও তো লাগাস নাই, তুই যে কি করিস? সবার কথা শুনে শখ আয়ানের হাতের দিকে তাকালো। সত্যি তো, তখন ভয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড়ে দিয়েছিল। অদ্ভুত বিষয়, এত জোরে কামড়ে দিলাম, উনি এতটুকু শব্দ করলো না। শখের ভাবনার মাঝে রুহি বলে উঠল, এ কি, তোমার খাওয়া শেষ? শখ এতটুকু খেলে হবে? এই জন্যই তোমার শরীরের এই অবস্থা, শুকনা একদম। আমি আন্টির থেকে বেশি ভাত খাই, তাই না বলো আম্মু? আন্টি তো আমার থেকেও বড় মাননীয় হাড্ডি মন্ত্রী হয়েছে। জিসানের কথা শুনে সবাই হেসে দিল। হ্যাঁ হয়েছে, আর অনেক খাওয়া হয়েছে। এবার বাড়ি চল, অনেক রাত হয়েছে। আমি তোর জন্য সারা রাত জেগে বসে থাকতে পারবো না। মহারানী হয়েছেন, ওনার জন্য বসে থাকতে হবে, বলল মুনতাহা। তুমি ওকে এভাবে বলছো কেন? তোমাকে বলেছিলাম স্যারদের সাথে যেতে পারো, আমি শখকে সুস্থ হালে বাসে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি মেয়ে হয়ে কেমন দিতে আসতেন আমার জানা আছে। আমি যেতে পারতাম না ঠিকই, কিন্তু ভাইকে বললে পৌঁছে দিয়ে আসতো। হ্যাঁ, সেই জন্য যাই নাই। আপনার ওই ভাই আমার একদমই বিশ্বাস নেই। এমনি আমার বোনকে দেখতে পারে না, যখন তখন শাস্তি দেয়। রাগে না জানি আমার বোনটাকে মেরে কোথায় ফেলে দিয়ে আসবে। আপু চুপ থাকো, তুমি এইভাবে কথা বলছো কেন? বলল রুহি। আয়ান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আয়ানের মা মিসেস নীলিমা চৌধুরী চোখ দিয়ে ইশারা করে না করে দেয়, বুঝিয়ে দেয় তাদের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ যেন সে না করে। আয়ান রেগে না খেয়েই উঠে চলে গেল। তোর থেকে শিখতে হবে আমি কি করে কার সাথে কথা বলবো। তুমি আমাকে যা ইচ্ছা খুশি বলতে পারো, কিন্তু রুহি আপুকে বলতে পারো না। উনি বয়সে আমাদের থেকে বড়, তাই ওনাকে আমাদের সম্মান করা উচিত। রুহি যতই শখে দেখছে, মেয়েটাকে আরো বেশি ভালো লাগছে। মুনতাহার কথা রাগ হলেও প্রকাশ করলো না। চুপ থাকো তোমরা, ছোট আছো নাকি বাচ্চাদের মতো ঝগড়া করছো? আজ রাতে যাওয়ার দরকার নেই, আজ রাতে আমাদের বাসায় থেকে যাও। তার কোনো দরকার নেই আপু, আমরা কারোর বাসায় থাকি না। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আরে শোনো, একা যাবার দরকার নেই। আমি আয়ানকে বলছি তোমাদের নামিয়ে দিয়ে আসবে। অনেক রাত হয়েছে, গাড়ি পাবে না তোমরা। পাগল নাকি ওই বাজে লোকের সাথে? কিছুতেই যাব না। আপু তুমি রাগ করো না, রুহি আপু সত্যি কথা বলছে। আমি বাইরে গিয়ে দেখে আসছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর নিজের বোনের সামনে রেখে সারাদিন রুহি আপু করছিস কেন? আমি কি মরছি নাকি রে? এমন করে বলছো কেন? তুমি খালি বাজে কথা বলো। আমার কথা তোর বাজে লাগবে। আমি মানুষটাই বাজে। ওদের ঝগড়ার মাঝে আয়ান নিচে এসে হরণ করে বাইরে গিয়ে গাড়িতে বসলো। মুনতাহা আর শখ যখন ঝগড়া করছিল তখন রুহি তার মাকে বলে আয়ানকে নিয়ে আসতে। আয়ান আসতে না চাইলেও ওর মা জোর করে পাঠায়। শখ আর মুনতাহা গিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে। এরা দেখে আয়ান আরো রেগে যায়। আপু আমি গাড়ির ড্রাইভার নয়, ওদের বলে দাও। এবার মুনতাহা শখের দিকে তাকায়, শখ মুনতাহার দিকে। আপু তুমি যাও, আমি যাব না। আমার ভয় লাগে ওই রাক্ষসটাকে। আর কিচ্ছু বলতে পারলো না। আয়ান চোখ গরম করে তাকালো। তুই বড় না আমি বড়? তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো নাকি? যা গিয়ে সামনে বস, আর একটা কথা বললে তোর খবর আছে। বেচারি শখ নিরুপায় হয়ে আয়ানের পাশে গিয়ে বসলো। আয়ান শখদের বাসার সামনে নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও দেরি না করে কোনো কথা না বলার সুযোগ না দিয়েই চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা বললো না, চুপচাপ পুরো নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা কলেজে গোল হয়ে বসেছে শখ ও তার কুত্তার দল। শখ ভালোবেসে নামটা দিয়েছে। কিরে, কাল মুনতাহা আপু তোকে নিয়ে গেছিল কেন রে? বললো আয়েশা। মানে ওকে বিয়ে দিবে? ছেলে দেখতে কেমন রে? যাক, একটা বান্ধবী তো বিয়ে খেতে পারবো। বললো মেধা। আমার খাওয়া পেলেই হয়েছে, বিয়ে হলেই আর মরে গেলেই কি? বললো কাব্য। তোর মুখে ঠাডা পড়বো কইলাম কাব্য। সব সময় খালি খাওয়া আর খাওয়া। তুই খাওয়া ছাড়া কি কিছুই বুঝিস না নাকি? বললো আমান। না বুঝি না। তোদের কি রে? তোদের হাতে জলে কেন? মরলেও বলবে খেতে দে, মরার পরেও খাস তুই। আচ্ছা, তোদের কথা শুনবো নাকি মুনতাহা আপু কেন সবকে নিয়ে গিয়েছিল সেটা শুনবো, তাই বল। একদম ঠিক কথা বলেছিস স্নেহা। তুই কুত্তাগুলো সারাদিন ভাবাও করতেই থাকে। দিব একটা থাপ্পড় লাগিয়ে। আমরা কুত্তা হলে তুই কি হাতি একটা? দে দেখি তো তোর কত সাহস। যদি থাপ্পড় না দিতে পারিস তোর আজকে আছে বলে দিলাম। দেখলি তো এখন কে ঘেউ ঘেউ করছে? আমরা না বরং তুই কুত্তা। আচ্ছা আমি ঘুমাইলাম, এদের ঝগড়া শেষ হলে আমাকে ডাক দিস। সবাই মিলে বললো আচ্ছা ঠিক আছে। একটু পরেই আবার বলে উঠলো, এই না না। তোর খালি সারাদিন ঘুম আর ঘুম। বল কালকে কেন নিয়ে গেছিল আপু? কাকে বলবো? এখানে আমার কথা শোনার মতো কেউ আছে? খোঁজার ঢং করে বললো শখ। তোর কি আমাদের চোখে পড়ে না? তোরা কি আদৌ আমাকে কথা বলতে দিচ্ছিস? এবার সবাই চুপ। তারপর শখ সবাইকে সবকিছু বলে দিল। সবটা শুনে কেউ শখের কথা বিশ্বাস করলো না, মজা ভেবে উড়িয়ে দিল। আমেরিকার ব্যস্ত শহরে অন্ধকার রুমে বসে আছে এক যুবতী কন্যা। তার সামনে পুরো রুম জুড়ে আয়ানের ছবি। না তুমি আমাকে বুঝলে না, আমার ভালোবাসাটা বুঝলে আয়ান। তোমাকে পাওয়ার জন্য আমি কি করি নাই। আজ সবকিছু হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য আয়ান। তাতে কি এখনো হাল ছেড়ে দেই নাই আমি। রেডি হও, আসছি আমি। তুমি আমাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। আমার পড়াশোনাও শেষ এবার। তুমি আমাকে কোনোভাবেই না করতে পারবে না। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। বলেই মেয়েটি আয়নের ছবি বুকে নিয়ে হাসছে। হেই শখ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভালো আছি। কিছু মনে না করলে আমরা কোথাও বসে কথা বলতে পারি? এখানেই বসেন, আমরা এখানে বসে কথা বলতে পারি। না রে শখ, এখন আয়না স্যারের ক্লাস, সময় নেই, চল। দূর, তোরা যা, আমি যাব না। ওই লোকের ক্লাস আমি করব না। সকালে সালাম দিলাম, কেমন ভাব করলো, আমাকে চেনেই না, ভাব দেখিয়ে চলে গেল। আমি ওনার ক্লাস করব না। তোর মাথা ঠিক আছে সব? স্যার যদি জানতে পারে তাহলে তুই শেষ। আমার ইচ্ছে সেটা। আমি কি স্যারের বউ নাকি যে উনি আমাকে যা খুশি তাই করতে পারবে? যাব না, দেখি উনি কি করতে পারে। চলো না আয়াস। কথাটা বলেই আয়ানের সাথে চলে গেল শখ। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। হলোটা কি শখের? আয়ান ক্লাস শেষ করে বেরিয়েছে। মেয়েটাকে তো ক্লাসে দেখলাম না, গেল কোথায় মেয়েটা? সকালে তো দেখলাম কলেজে আসছে। ভাবতে ভাবতে আয়ান ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই চলে যায় আয়াস আর শখের দিকে। আয়ানের মাথায় আগুন ধরে গেছে শখকে একটা ছেলে সে দেখে, তাও আবার একা। রাগে গজগজ করতে করতে চলে গেল আয়ান। কিছুটা ভেবে আবারও ফিরে আসলো। আয়াস, আমার জানা মতে তুমি এই কলেজের টিচার বা
স্টুডেন্ট কোনোটাই নও। তুমি বাহিরের ছেলে হয়ে আমাদের কলেজে সেইভাবে কলেজের ছেলেমেয়ের সাথে এভাবে ঘোরাঘুরি করতে পারো না। একদিন হলে মানা যায়, কিন্তু প্রতিদিন কলেজ কর্তৃপক্ষ এটা মানবে না। এই কলেজের একটা নিয়ম আছে। আয়ান প্লিজ, তুমি চুপ করো। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তার আগে শখের সাথে আমার কিছু কথা আছে, বলে নেই। তোমার সাথে আমি পরে কথা বলছি। চুপ। আয়াস, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি এই কলেজের টিচার। তোমার পড়াশোনা শেষ, তুমি কোথায় জব করবে, তা না করে আমাদের কলেজে মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি জানো এর জন্য তোমাকে শাস্তি দিতে পারি। চুপ থাকবে আয়ান। আমি কি করব না করব এখন তোমাকে বলে করতে হবে? হ্যাঁ, আমাকে বলেই করতে হবে, কারণ এই কলেজের টিচার আমি। তাই সকল ছাত্রীদের দিকে খেয়াল রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আয়ান নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে শখ আয়ান আর আয়াসের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, সে চুপ করে আছে। কিন্তু আয়াস মিথ্যা কেন বললো? আমি তোমাকে সবকিছু কৈফিয়ত দিতে বাধ্য নই আয়ান। তুমি আমাকে ভালো করেই চেনো আমি কেমন। তোমাদের কলেজের পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। এখন যাও তো, একটু আমাদের একা ছেড়ে দাও। হ্যাঁ, এবার আয়ান নিজেকে ঠিক রাখতে পারলো না। আয়াসের শার্টের কলার ধরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কথা বলার? তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি শিক্ষকের কাছে বলছো যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যায়। কতটা জঘন্য তুমি আয়াস! তুমি এমন ব্যবহার করছো কেন আয়ান? কলেজে কি আর ছাত্রছাত্রী নেই? তুমি শখের দিকে খেয়াল রাখলেই হবে। যাও গিয়ে আরো স্টুডেন্ট আছে, ওদের খোঁজ খবর নাও। আয়াস! কি আয়াস? আয়াস কি করছো? তুমি একজন শিক্ষক, আর শিক্ষকের এটা কেমন ব্যবহার? ব্যবহারের এখনো কিছুই দেখো নাই তুমি। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। তুমি যে ভুল করেছো, যারা যারা তোমাকে সাহায্য করেছে সবাইকে শাস্তি দিব আমি। বাবা, তোমার এত লাগছে কেন? তাও আবার একটা মেয়ের জন্য? তুমি তো মেয়েদের ধারেও যেতে না, এমন ভাব দেখাচ্ছ। শখ তোমাদের ছাত্রী না, ঘরের বউ। আয়াস! বলে আয়ান আয়াসের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তাহলে কি করবা আয়ান, তুমি বলো। আমি শখকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা বলার জন্য ওকে নিয়ে আসছিলাম। তুমি তো বলতেই দিচ্ছ না। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করেছি। বিয়ে করতে চাওয়াটাও যদি অন্যায় হয় তাহলে হ্যাঁ, আমি সেই অন্যায়ও করেছি। আমি শখকে ভালোবাসি কথাটা শোনা মাত্রই আয়ানের ভেতরটা ধক করে উঠলো। বুকে তীব্র ব্যথা অনুভব করলো সে। মনে হচ্ছে আয়াসকে এখানে শেষ করে দেই এই কথা বলার অপরাধে। তোমার সাহস কি করে হয় এসব বলার? এক তো অন্যায় করেছো, তার উপরে উল্টেপাল্টা কথা বলছো। তোমাকে তো আমি... আয়াস, তুমি এখানে থেকে চলে যাও। এটা প্রেম ভালোবাসা করার জায়গা না। তুমি এসব কথা বাহিরে বলবে, কিন্তু কলেজের মধ্যে এসব কিছু করতে পারবে না। এরপরেও যদি দেখি সত্যি তোমার বিরুদ্ধে স্টেপ নেব। আয়ানের কথায় আয়াস রাজি হয়ে যায়। ঠিক আছে আয়ান, আমি চলে যাচ্ছি। আর আমি বাহিরেই শখের সাথে কথা বলে নিব। বলেই চলে গেল আয়াস। শখ ভয়ে কাঁচুমুচু হয়ে গেছে। আয়ানের দিকে তাকাতে ভয় লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শখ। আয়ান খুব শান্ত হয়ে বলল, আমার কেবিনে এসো, বলেই চলে গেল। আয়ানের এমন শান্ত থাকাটা শখের ভেতরটা ছাড়কা করে দিচ্ছে। ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখন কি করবে সে? স্যার কেবিনে যাবে? যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে? হায় আল্লাহ, আমি কি করব? কেন যে কাজটা করলাম না? এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাও। ক্যান্টিন থেকে বেরোয় ছোট ছোট পায়ে আয়ানের ক্যাবিনের দিকে এগিয়ে যাচ্ছে শখ। মনে প্রচুর ভয়। কিরে, ওই দিকে কোথায় যাচ্ছিস? আজ ক্লাস করিস নাই, মজা বুঝতে পারবে সোনা। কাল সবার মা বাবাকে ডেকে পাঠিয়েছে স্যার, যার ক্লাস নাই। শখ পেছনে ঘুরে সবাইকে দেখতে পেল। ওদের দেখে এবার কান্নাই করে দিল শখ। শখ হঠাৎ করে এভাবে কান্না করে দেবে কেউ ভাবতে পারেনি। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? শখ কোনো কথা বলছে না। সবাই এবার একটু ভয় পেয়ে গেল। অস্থির হয়ে বলল, এই কি হয়েছে আমাদের বল? কান্না করিস না, আমরা আছি না, সব সমস্যার সমাধান করে দেবো। শখ আমারই বস, তোকে কেউ কিছু বলতে বলছে? তুই খালি আমাকে একবার বল, দেখ আমি তার কি অবস্থা করি, দেখিয়ে দিব কোথায় হাত বাড়িয়েছে। আয়াস ভাইয়া কি তোকে কিছু বলেছে? তুই তো ওই শালার সাথে গিয়েছিলি,
যদি ও তোকে কিছু বলে থাকে ওর কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবো আমি। সব তুই চিন্তা করিস না, বোন যে তোকে কষ্ট দিয়েছে, আমরা তার সব টাকা খেয়ে ফেলবো, পরে ওই শালা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে। কাব্যের কথা শুনে সবাই কাব্যের দিকে রাগি চোখ নিয়ে তাকালো। কিরে কিছু বলছিস না কেন, চুপ করে আছিস কেন? শোন, কথাটা তুই যতটা নিজের মধ্যে রাখবি তুই ততই বেশি কষ্ট পাবি। আমাদের বল কষ্টটা কম হবে, নিজেকে হালকা লাগবে, আর আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে পারবো। এবার শখ বলে উঠলো, আর সমস্যার সমাধান পারলে আমার হয়ে আয়ান স্যারের কেবিনে যা। বলেই কান্না করে দিল। আবার সবাই অবাক হয়ে গেল, আবার বেশ ভয় পাচ্ছে। আয়ান স্যার আজ খুব রেগে আছে। কান্না করে না সোনা, বাবুই পাখিটা আমার, লক্ষ্মী বোন আমার, বল আমার খুব চিন্তা হচ্ছে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলল সব। শখ, তুই গেলি রে, আজ তুই আয়ন স্যারের হাতেই শেষ। আমি শুনেছি ঝড় আসার আগে আবহাওয়া শান্ত থাকে। স্যার তোর সাথে শান্তভাবে কথা বলেছে, তার মানে আজ তুই শেষ। তুই চুপ করবি মেধা, দেখতে পাচ্ছিস মেয়েটা এমনিতেই কতটা ভয় পেয়ে আছে, তার উপরে ওকে ভয় দেখাচ্ছিস। তোর সাহস কি করে হয়? আমাদের শখ এতটা ভীতু নাকি যে ভয় পাবে? হ্যাঁ সত্যি কিছু হবে না। তুই ক্লাস করিস নাই, তাই হয়তো একটু বকে দিবে। যা তো, তুই ওর কথায় কান দিস না। সবাই মিলে শখকে খরাজ দিয়ে পাঠালো। শখ যেতে না চাইলে আয়েশা বলল, বেশ, তোর সাথে আমরাও যাব। ভেতরে যেতে পারবে না রে, কিন্তু বাইরে স্যারের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, কেমন? ওকে, চল তাহলে সবাই। আসতে পারি স্যার? এসো। স্যার আমাকে ডেকে আসলেন যে, কিছু বলবেন? তোমাকে আসতে বলেছি। মেধা, সিয়াম, কাব্য, আয়েশা, আমান, স্নেহা এদের নয়। শখ সহ বাকি সবাই ভয় পেয়ে গেল। আসলে স্যার, কোনো কথা শুনতে চেয়েছি। তোরা সবাই চলে যা, আমি স্যার কি বলে শুনে আসছি। সবাই চলে গেল। খুব ভয় হচ্ছে শখের জন্য। সবাই মাঠে বসে চিন্তা করছে। কলেজে আসতো কিন্তু ক্লাস করো নাই কেন তুমি? আয়নের কথার কোনো উত্তর দিতে পারলো না শখ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি কি কানে শুনতে পাও না, বা কানে কম শোনো? কোনো সমস্যা আছে তোর কানে? না স্যার। তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আজ ক্লাসে আসো নাই কেন? তোমার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। তোমার বাবা মায়ের নাম্বার চেয়েছি, কেন কৈফিয়ত শুনতে চাই নাই। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন স্যার? নাম্বার কালকে দেই, আমার মনে নেই। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি, সেটা নিশ্চয়ই জানো। জি স্যার। আয়াসের সাথে কি করছিলে ক্লাস বাদ দিয়ে? কিছু লিখতে লিখতে বললো আয়ান, বসে গল্প করছিলাম। ক্লাস বাদ দিয়ে কলেজে গল্প করতে আসো? না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। প্লিজ আমার আব্বু আম্মুকে কিছু বলবেন না, ওনারা শুনলে খুব কষ্ট পাবে। অন্যায় করার আগে মনে ছিল না? সরি স্যার। ওই ছেলের সাথে তোমার এত কিসের ঘোরাঘুরি? বেশ কয়েকদিন হলো দেখছি তোমার জন্য আরো 4-5টা ছেলে মেয়ে এমন হয়ে পড়ে। স্যার আপনি যা ভাবছেন তেমন কিছুই না, আর আমি এমন কোনো কাজ করি নাই যে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। আয়নের ইচ্ছা করছে শখকে এক্ষুনি শেষ করে দিতে, কিন্তু রাগটা দমিয়ে রাখলো। তাই নাকি? এখন সবকিছু তোমার থেকে শিখতে হবে। আমার বাহিরের ছেলে কলেজের ভেতর প্রবেশ করেছে, তার সাথে প্রায় তোমাকে দেখা যায়, কারণ কি? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আপনার কোনো অধিকার নেই এসব প্রশ্ন করার। আয়ান আর চুপ থাকতে পারো না, রেগে উঠে দাঁড়ালো। তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? তুমি জানো এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে? শাস্তি আপনি আমাকে দিতেই পারেন স্যার, কিন্তু আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। শখের এই কথা শুনে আয়ান শান্ত দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত চাওয়ানি শখের দেখার ক্ষমতা নেই, তাই মাথা নিচু করে ফেললো। আয়ান শখের দিকে কিছুটা এগিয়ে গেল। শখ ভয়ে পিছিয়ে একদম দেয়ালের সাথে ঠেকে গেল। আয়ান এক হাত দিয়ে দেয়াল চেপে ধরলো, তারপর শান্তভাবে বলল, আমার কোনো অধিকার নেই তাই না? তাহলে কার আছে? ওই আয়েশের। তুমি ওকে ভালোবাসো, বিয়ে করবে তাই না? ভয়ে মাথা নিচু করে আছে শখ। এখন কথা বলার মতো সাহস তার নেই। আয়ান শখের কাছে থাকায় শখ বুঝতে পারছে আয়ান কতটা রেগে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার জন্য। আয়ানের গরম নিঃশ্বাস শখের মুখে পড়তেই শখ কেঁপে কেঁপে উঠছে। স্যার শুনুন, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। আয়ান রেগে চিৎকার করে উঠলো। এখন তোমার ক্লাস আছে তাই না? যখন ক্লাস টাইমে ক্লাস না করে আড্ডা দিচ্ছিল তখন মনে ছিল
আয়ানের চিৎকারে ভয়ে কেঁপে উঠল শখ। আপনি আমার স্যার, বাসার লোক না যে এইভাবে আমার সাথে কথা বলবেন। আমি ছেলের সাথে আড্ডা দেই নাকি মেয়ের সাথে আড্ডা দেই তাতে আপনার কি? শখ, শখকে মারতে গিয়েও মারলো না। চলে যাও আমার মুখের সামনে থেকে। এক মুহূর্ত আর তোমার মুখ দেখতে চাই না আমি। তোমার মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়। বলেই রাগে টেবিলের সবকিছু ভাঙচুর করা শুরু করে দিল। টেবিলে পানির গ্লাস ছিল, কিছুটা পানি খেয়ে গ্লাসটা এত শক্ত করে ধরেছে, গ্লাস ভেঙে কাঁচের টুকরো আয়ানের হাতে ঢুকে গেল। সাথে সাথে রক্ত ঝরা শুরু হলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। একটা কথা শুধু মনে হচ্ছে, আমি তোমার মুখও দেখতে চাই না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি আমার মুখ না দেখলো তাতে আমার কি? আমার কেন কষ্ট হচ্ছে? উনি আমার মুখ দেখলেই কি আর না দেখলেই কি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। শখ চলে যেতে লাগলো। দেখলো আয়ান পেছনে করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। শখ আয়ানের কাছে যেতে লাগলে আয়ান বলল, তুমি যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করেছো, এর পরিণাম খুব খারাপ হবে। এখনই বেরিয়ে যাও, মুখ দেখতে চাই আমি তোমার। চিৎকার করে বলল। কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না শখ, দৌড়ে বাইরে চলে গেল। আমি চলে যেতে বললাম আর সত্যি চলে গেল। বাহ, খুব ভালো। ভীষণ অভিমান হচ্ছে শখের ওপরে। শখ কিছুটা ভেবে আবার ঘুরে আসলো। এসে কোনো কথা না বলে আয়ানের হাত থেকে কাজগুলো তুলতে যাবে তার আগেই আয়ান বলে উঠলো, স্যারের রুমে প্রবেশ করতে হলে স্যারের অনুমতি নিতে হয়। তুমি জানো না নাকি নতুন করে শেখানো লাগবে? শখ কোনো কথা না বলে দরজার কাছে চলে গেল। আসতে পারি স্যার? না। কিন্তু আমি আসবই। বলেই শখ ভিতরে চলে গেল। তোমাকে আমি আসতে নিষেধ করলাম না, তুমি তাও কেন আসলে? স্যারের কথা অমান্য করার শাস্তি তুমি পাবে। সেসব শাস্তি আমাকে পরে দিয়ে। দেখি, এদিকে আসুন, লক্ষ্মী স্যারের মতো এখানে বসুন। এতদিন লক্ষ্মী ছেলে শুনে এসেছি, আজ নতুন শুনলাম লক্ষ্মী স্যার। কথাটা বলেই শখের দিকে তাকালো। আয়ানের চোখের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেল। চোখ একদম লাল হয়ে গেছে। এর আগেও আয়ানকে ডেকে লাল হতে দেখেছে, কিন্তু আজ প্রয়োজনের থেকে বেশি লাল হয়ে আছে। হয়তো কিছুটা বললেই কান্না করে দেবে। শখ আর কোনো কথা না বলে আয়ানকে ধরে বসালো। স্যার, আপনি ওষুধ কোথায় রাখেন? যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। থাক, আমার জন্য কাউকে আলগা দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি। আপনি আসতে পারেন শখ। ভাবনা হয়েছে? তাহলে বলেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বলেন। বলবো না, যা হয় আমার হবে, তোমার এত ভাবতে হবে না। ভাবতে হবে? আপনার কিছু হয়ে গেলে এতগুলো ছাত্রছাত্রীদের কে পড়াবে? ও, তুমি ওদের কথা ভাবছো? তোমার কিছু হবে না মানে? কিছু না, আমি রেগে যাওয়ার আগে চলে যাও। বললেই হলো নাকি? আমি আপনাকে ওষুধ না লাগিয়ে দিয়ে কোথাও যাব না। আমি মরে কেন যাই না, তাতে তোমার কি? কথাটা শেষ হওয়ার আগেই শখ আয়ানের মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এই চুপ, এগুলো কি ধরনের কথা? একদমই বাজে কথা বলবেন না। আয়ান এক হাত দিয়ে শখের হাতটা সরিয়ে দিল। বাজে কথা? আর একটা কথা বললে আমি নিজে আপনার গলা টিপে দিব। আমি তোমার স্যার, তুমি কি বলে যাচ্ছ? আমি পারেনি শুধু শাস্তি দিতে। ধুর, আপনার সাথে কথা বলাই বৃথা, আমি নিজেই খুঁজে নিচ্ছি। অনেক খোঁজাখুঁজির পরে ঔষধের বক্সটি পেল শখ। তারপর যত্ন সহকারে আয়ানের হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এতক্ষণ আয়ান অপরূপভাবে তাকিয়ে শখকে দেখছিল। সেদিকে শখের কোনো খেয়ালই ছিল না। এবার মাথা তুলে তাকাতে দেখলো আয়ান শখের দিকে তাকিয়ে আছে। আগে কোনোদিন আমাকে দেখেন নাই, এভাবে তাকিয়ে থাকলে চোখে ময়লা ঢুকে যাবে। তোমার চোখে ময়লা ঢুকে যাবে এটা না দেখে তোমার চুলে পোকা ঢুকে গেল, ওটা আগে বের করো। কি? আপনি এখন আসতে পারেন সব। কি মানুষ রে বাবা, এতক্ষণ ধরে উপকার করে দিলাম, কোথায় ধন্যবাদ জানাবে তা না, উল্টা আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলেছিলাম এসে আমার উপকার করুন। আপনি আচ্ছা খারাপ মানুষ, আর কোনোদিন আপনার উপকার করতে আসবো না। এখন আবার ঢং করে আপনি করে বলা হচ্ছে। থাকেন আপনি, আর কোনোদিন আপনার সামনে আসবো না। চললাম বলেই শখ চলে গেল। এই মেয়ে শুনো। আয়ান উঠতে যাবে, হাতে ব্যথা পেয়ে আর উঠতে পারলো না। কি মেয়েরে বাবা, উপকার করে 100টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমার সামনে আসবে না, তাহলে কার সামনে যাবে? আয়েশের গেলে যাবে, তাতে আমার কি? আয়েশের সাথে দেখা করতে যাব। এখন টাটা স্যার। একটা কাজ তোমাদের দ্বারা হয় না, কি করো বসে বসে? আজই আমি আমার আয়নের কাছে চলে যেতে পারতাম। এখন আরো 6টা মাস অপেক্ষা করতে হবে। সবটা তোমাদের জন্য হয়েছে, আমি তোমাদের শেষ করে দিব।
ম্যাডাম, আপনি শান্ত হন। ওরা আসলে বুঝতে পারে নাই, নতুন তো, তাই ভুল করে ফেলেছে। আর হবে না, এবারের মতো মাফ করে দেন। কিসের মাফ? আর আপনি নতুন লোকদের দিয়ে আমার কাজ করাচ্ছেন? হাউ ডে ইউ! আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, আমি আজই আপনাদের হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠবো। জাস্ট 10 মিনিটস, ওকে? লোকটি এবার মেয়েটির পায়ের নিচে বসে পড়ল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন। আমরা কি কোনোদিনও ভুল করেছি? একবার ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন ম্যাম। মেয়েটি রেগে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলল, এখনই আমার মুখের সামনে থেকে চলে যান সবাই। আপনাদের মুখও দেখতে ইচ্ছে করছে না। আপনাদের একটা ভুলের জন্য আমি আমার আয়নের কাছে যেতে পারলাম না বলে মাটিতে বসে কান্না করতে শুরু করলো। সবাই চলে গেল। হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ অনুভব করতে পেছনে তাকালো মেয়েটি। তুমি এখানে? তোমার তো দেখো, আমি তোমার কথাই বাংলাদেশে যাই তোমাকে খুশি করার জন্য। তোমার আয়ান যেন তোমাকে রেখে আর কাউকে ভালো না বাসে সেদিকে খেয়াল রাখার জন্য। কিন্তু গিয়ে আমার কি লাভ হয় বলো তো? তুমি সেই কষ্টই পাচ্ছ। তোমার কথা যে আমার সহ্য হয় না। তুমি বুঝবে কবে বলো তো? আমি আর বাংলাদেশে যেতে পারবো না। দেখো, পাগলামি করার সময় না এটা, ওকে? আর আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দাও। কি মনে করেছো আমি তোমাকে চিনি না? নাকি তুমি আমাকে ভালোবাসো এটা আমি বুঝি না? আমি সব কিছু বুঝি, কিন্তু বুঝেও লাভ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। আমি জানি একতরফা ভালোবাসা খুবই পোড়ায়, বাঁচতে দিবে না তোমাকে। তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি তোমাকে একাই সারা জীবন ভালোবেসে যাব। তুমি যখন বুঝেই ফেলেছো, তখন আমি তোমাকে নিজের করে না পাই, কিন্তু তোমাকে তোমার খুশির জন্য সাহায্য করতে পারি। তোমার সুখেই আমার সুখ। বেশ, তবে তাই হোক। তুমি আজই বাংলাদেশে ফিরে যাবে, কথা দাও। ঠিক আছে, আমি নিজেই বাংলাদেশে চলে যাব। এবার খুশি? মেয়েটি শুকনো হাসি দিল। তা দেখে ছেলেটি বলল, গুড। তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সব সময় হাসি খুশি থাকবে, কেমন? তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি। বলেই ছেলেটি চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এদিকে যা সহ্য হচ্ছে না, কেন এমন করছো? আমি অপেক্ষা করতে পারবো না। আমি কালকে ওকে মেরে ফেলবো। শুনো কলিজার, আমার এমন করে না। আমি প্রায় 13 বছরের মতো অপেক্ষা করছি। আর মাত্র কয়টা মাস, তাহলেই শখের 18 বছর পূর্ণ হবে। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে ওকে মেরে ফেলবো, শেষ। রাখো তোমার কয়টা মাস। এত অপেক্ষা করে কি হবে? হ্যাঁ, তুমি বললেই শখ কি তোমাকে সবকিছু দিয়ে দিবে? আলবাদ দিবে। শখ আমাকে খুব ভালোবাসে, আবার অনেক বিশ্বাস করে। আমি যদি মুখ ফুটে বলি, আমার জন্য জীবনও দিয়ে দিতে রাজি। যদি শুনে তুমি ওর বাবা মার খুনি, তাহলেও দিয়ে দিবে। যদি জানতে পারে তোমার জন্য শখ তার ছোটবেলা হারিয়েছে, বাবা মায়ের ভালোবাসা হারিয়েছে, ছোটবেলায় কত দুঃখ কষ্ট পেয়ে মানুষ হয়েছে। কিসের দুঃখ কষ্ট? আহনাব ওকে যথেষ্ট ভালোবাসে। আহনাব ও তার স্ত্রী শখকে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। শখের যে বাবা মা নেই, এটা ওরা কোনোদিনও বুঝতেই দেয় নাই। তুমি নিজেও নষ্ট হয়েছো, আমার ছেলেটাকেও নষ্ট করেছো। ছেলেটা আমার আগে কত ভালো ছিল, নিজের বোনকে কত ভালোবাসতো। কিসের নিজের বোন? মায়ের পেটের তো আর বোন না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বাবা, আমার মনে হয়নি মা ঠিক কথা বলছে। আমরা সত্যি ভুল করেছি। এটা তো অন্যায়, তাই না বলো? দিলে তো ছেলেটার মাথা খারাপ করে। তোমাকে এখানে আসতে বলছে কে? বেরিয়ে যাও বলছি। ছেলের মাথা খারাপ আমি না, তুমি করে দিয়েছো। ছেলে আমার কত ভালো, মাথা খারাপ তুমি করেছো ওর। আমি আর কিছু করতে দিব না। রেগে লোকটি মহিলাকে একটি রুমে আটকে দিল। তুই তোর মায়ের কথা কানে নিবি না কলিজা। তুই ভুলে যাস না, আমি এইসব কার জন্য করছি? সব তো তোর জন্যই করছি, তাই না বল? আমরা না থাকলে তোকে কে দেখবে? আমরা ছাড়া তোর আর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ না করুক আজ যদি আমরা মরে যাই, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তুই? বাবা, তুমি ঠিক কথা বলেছো। এদিকে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাসে ফিরল শখ। টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো।
আসছে মহারানী রাজকার্য উদ্ধার করে। এখন যে একটা কাজে বলবো তার কোনো উপায় নেই। বাবা মায়ের আদরের মেয়ে কিছু বললেই বাবা মায়ের গায়ে ফোসকা পড়ে যায়। আচ্ছা, মেয়েটা বাসায় আসতেই পারলো না, তোর শুরু হয়ে গেল। অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেল মা? ওকে তো একটা কিছু বলতেই দাও না, যত সব। বলেই তিনি নাস্তা তৈরি করতে চলে গেলেন। কি হয়েছে আম্মু? আপু রেগে আছে কেন? আরে আর বলিস না, তোর বাবা তোর জন্য চকলেট নিয়ে আসছে আর মুনতাহার জন্য আইসক্রিম। সেটা নাকি ওর পছন্দ না, উনি নিবেন না, চকলেট নেবে। তোর বাবা দেয় নাই, তাই রেগে আছেন মহারানী। আচ্ছা দিয়ে দিলে কি হতো? শুধু শুধু আপুকে রাগিয়ে দিলে তোমরা, বলেই চলে গেল শখ। কি হয়েছে মেয়েটার? আমার তো মনে হলো মন খারাপ। এদিকে মুনতাহার আগে গজগজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, তাই ভাবলো একটু ফুচকা খেলে মন্দ হয় না। ফুচকা আমার খুব ফেভারিট, খেলে মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মুনতাহা ফুচকার দোকানের দিকে দৌড় দিল। হঠাৎ করেই ঝড়ের গতিতে একটি গাড়ি এসে মুনতাহাকে ফেলে দিল। এই ছাগলের বাচ্চা, চোখকে হাতে নিয়ে গাড়ি চালাস নাকি গাড়ি সহ পুরো রাস্তা তোর বাপের? মুনতাহার বকবকানি শুনে গাড়ি থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, ফর্সা শরীরে কালো রঙের টি শার্ট বেশ মানিয়েছে। যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই লোক দেখলে। এক কথা দেখতে মাশাআল্লাহ। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে আমাকে এসব বলা? তুমি জানো আমি কে? চাইলে তোমার কি করতে পারি? তুই আবার কে? তুই হলি চমলক্ষ মাল। একে তো অন্যায় করছিস, সবার বড় বড় কথা বলছিস। রাস্তা সরকারের, তোর বাপের না। এখন থেকে চোখ কপালে তুলে না রেখে গাড়ি চালাবি, ওকে? বলেই মুনতাহা চলে যেতে লাগলো। সাথে সাথে যুবকটি মুনতাহার হাত খপ করে ধরে ফেললো। মুনতাহাকে তার সামনে দাঁড় করিয়ে দিল। এই, তুমি জানো আমি কে? তুই কচু, তুই ঘোড়ার ডিম। ছাড় আমাকে। তোর সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? আজ পর্যন্ত তৌসিফ আহমেদ শুভর সাথে কেউ গলা তুলে তো দূর, জোরে কথা বলে নাই। আর তুমি কিনা বাচ্চা মেয়ে হয়ে আমায় সমানে তুই তুকারি করে যাচ্ছ। যা ইচ্ছা তাই বলছো। এবার দেখো আমি তোমার কি হাল করি। শুভ এবার মুনতাহার দিকে এগোতে যাবে তার আগে মুনতাহা শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব লোক, একে তো অন্যায় করেছেন, তারপরে আমাকে না বলে আমার অনুমতি ছাড়াই আমাকে ধরে আছেন, আবার উল্টাপাল্টা কথা বলছেন। শালা, তোকে আজ তা চাই চিবিয়ে খেয়ে ফেলবো। শুভ গালে হাত দিয়ে বলল, হাই, কি তেজ তোমার! তুমি যদি জানতে আমি কে, এমন দুঃসাহস কখনো দেখাতে না। যাই হোক, তোমার সাহস আছে বলতে হবে, বেশ ভালো লাগলো। চাইলে তুমি আমার এক রাতের সঙ্গী হতে পারো। উত্তর। চুপ, একদম চুপ। আমাকে যা বলার বলবে, বাবা মা একদম টানবে না। তুমি জানো আমার এক রাতের সঙ্গী হওয়ার জন্য কত মেয়ে পাগল, আর সেখানে আমি তোমাকে নিজে অফার করছি। তোর বাপের মেলা টাকা থাকতে পারে, বাপ যেমন ছেলেও তেমন। বাপ মায়ের শিক্ষা ছাড়া কোনো সন্তান এমন হতে পারে না। তুই টাকা দিয়ে সবকিছু কিনতে পারবি, কিন্তু আমি মুনতাহাকে না, ওকে? ওহ মুনতাহা, নাইস নেম, প্রচুর ভালো লাগছে। আই লাভ ইউ মুনতাহা। আমি তোমাকে বিয়ে করতে চাই, একদিনের জন্য না, সারা জীবনের জন্য চাই। তুমি কি আমার বউ হবে? গরু চুরে শখ কত রে? বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? শালা লুচ্চা বেটা, মেরে দাঁত ভেঙে ফেলবো। যা, মুখের সামনে থেকে সর। ইস, এইভাবে বলো না, এখানে লাগে। বুকে হাত দিয়ে দেখিয়ে ধুর। বলেই মুনতাহা চলে গেল। মুনতাহার পেছনে পেছনে শুভ চলে গেল। মামা, সুন্দর করে 2 প্লেট ফুচকা বানিয়ে দেন। আরে মুনতাহা মামনি যে, কতদিন পরে তোমাকে দেখলাম। আগে কত আসতে, এখন আসো না। আগে থেকে তুমি অনেক বদলে গেছো মামনি। আগে কত ভালো ছিলে, এখন কেমন জানি খুব রাগী হয়ে গেছো। লোকটির কথা মুনতাহা কিছু বলল না, শুধু হাসলো। কি রাক্ষসী মেয়ে রে বাবা, একসাথে 2 প্লেট ফুচকা খাবে? এই মেয়ে যার কপালে আছে তার কপাল পুড়ছে। মনে হচ্ছে সেই হতভাগাটা আমি। পেছনে থেকে বলে উঠলো শুভ। মুনতাহা পেছনে করে শুভকে দেখে তেলে বেগুনে চলে উঠলো। বেয়াদব ছেলে, আপনি এখনো যান নাই, আবার আমাকে ফলো করে চলে আসছেন? মোটেও না। তুমি কি এসে গেছো যে আমি তোমাকে ফলো করব? আমি ফুচকা খেতে এসেছি। এই মামা, আমাকে 10 প্লেট ফুচকা বানিয়ে দেন তো। 10 প্লেট মানুষ নাকি দানব? আর কোনো কথা বললো না মুনতাহা। চুপচাপ দুজন মিলে ফুচকা খেলো, কেউ কারোর সাথে কথা বললো না। টাকা দেওয়ার সময় বাঁধলো ঝামেলা। এই রে, আমি তো বাসা থেকে রাগ করে বেরিয়েছি, টাকা নিয়ে আসি নাই তো, এখন কি হবে? সমস্যা নাই মামনি, আমাকে বাসা তো দূরে না। তুমি পরে এক সময় এসে দিয়ে যাইও, কেমন? খবরদার মামা, ফুচকা বাকি দিবেন না। সব এই মেয়ের ধান্দা, ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য। তুই খাচ্ছিস খানা ভাই, তুই কেন আমাদের কথার মাঝে বাপা চালাচ্ছিস?
আমি কোথায় বাপা চালালাম, আমি তো গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি দেখিয়ে বলল। বলেই মুনতাহা বাসার দিকে চলে গেল। আমি জানি তুমি আসবে না, তাই তোমার হয়ে বিলটা আমিই দিয়ে দিলাম বলেই শুভ বিল মিটিয়ে দিয়ে চলে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।